তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়েটিং। একটু লেট হয়ে গেল, স্লাইডটা রেডি করছিলাম। ওকে, সো লেটস স্টার্ট। আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করছি। লাস্ট ক্লাসে কি চ্যাপ্টার করিয়েছিলাম মনে আছে? তোমাদের বোধহয় জেনেটিক্স আমি একটু রিভিশন করাচ্ছিলাম, রাইট? আচ্ছা, ঠিক আছে। আজকে অ্যাকচুয়ালি জেনেটিক্স পার্টটা শ্রীপর্ণা ম্যামই তোমাদের কমপ্লিট করাবেন, আমি আর এখন ইন্টারভিউ করব না, যেহেতু উনি অনেকটা করিয়ে দিয়েছেন। সো আমি তোমাদের ইকোলজি যে পার্টটা আছে, ঠিক আছে, ভাস্ট চ্যাপ্টার্স আছে, প্রচুর জিনিস আছে, অনেক ফ্যাক্টস আছে। তো আমি আজকের ক্লাস থেকে তোমাদের ইকোলজি সেকশনটা স্টার্ট করছি, ঠিক আছে? ইকোলজি সেকশনের ফার্স্ট চ্যাপ্টার যেটা অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, আজকে আমরা এইটার ব্যাপারে কনসেপচুয়াল ডিসকাশন গুলো করব, ঠিক আছে? এই চ্যাপ্টার গুলো কিন্তু ইগনোর করবে না, ভালো কোয়েশ্চেন্স আছে, কিন্তু 14% কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে আসে। সো ইউ হ্যাভ টু গিভ মোর ইম্পর্টেন্স টু দিস চ্যাপ্টার্স অলসো। আচ্ছা, অর্গানিজমস অ্যান্ড পপুলেশন জানার আগে আমাদের বুঝতে হবে অর্গানিজম আর পপুলেশন এই দুটো জিনিস কি, আমাদের সিকোয়েন্স অফ হায়ারার্কির মধ্যে এগুলো কোথায় পড়ে, ঠিক আছে? যদি আমরা একটা কমপ্লেক্স অর্গানিজমকে ইমাজিন করি, তো সেই কমপ্লেক্স অর্গানিজম কি দিয়ে তৈরি হচ্ছে? ধরো হিউম্যান বডি, হিউম্যান বডিতে কি কি দিয়ে তৈরি হয়েছে বলো তো? একদম বেসিক লেভেল থেকে বলো, সব থেকে সিম্পলেস্ট এলিমেন্টটা কি আছে আমাদের বডিতে, যেটা দিয়ে আমাদের বডি তৈরি হচ্ছে? এলিমেন্ট বলো বা স্ট্রাকচারাল ইউনিট, কম্পার্টমেন্ট বলো, কি বলো তো? লিভিং অর্গানিজমসের মধ্যে এটা থাকে, কি হতে পারে? সেল, তাই না? অ্যানিমাল সেল, প্লান্ট সেল। তো সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লিভিং বডি, তাই তো? তো সেল হচ্ছে একটা অর্গানাইজেশন লেভেলের প্রথম ইনিশিয়াল স্টেজ। এবার সেলকেও যদি আমরা সেরকম ভাগে ভাঙি, সেরকম কনসেপ্টে ভাঙি, তাহলে দেখবো সেলের মধ্যেও আরো সেল অর্গানেলিজ আছে, তাই তো? সেল অর্গানেলিজ কি দিয়ে তৈরি হচ্ছে? ম্যাক্রোমলিকিউলস দিয়ে তৈরি হচ্ছে। ম্যাক্রোমলিকিউলস কি দিয়ে তৈরি হচ্ছে? অ্যাটমস দিয়ে, অ্যাটমস বা ইলেকট্রনস, ফোটনস এইসব দিয়ে তৈরি হচ্ছে। তো আমরা একটা টোটাল হায়ারার্কি পেতে পারি। তো মেজর লেভেলস অফ বায়োলজিক্যাল অর্গানাইজেশনের যে সিম্পলস থেকে কমপ্লেক্স যদি আমরা দেখি, আমরা মোটামুটি এই সিকোয়েন্সটা পাবো। প্রথমে অ্যাটমস, সব থেকে সিম্পল, তাই তো? অ্যাটমের কে ভাঙলে তো আর কিছু আমরা সেরকম পাবো না। অ্যাটমস, মলিকিউলস, মলিকিউলসের মধ্যে এবার ম্যাক্রোমলিকিউলস, সেল, ম্যাক্রোমলিকিউলস মিলে সেল তৈরি করছে। ম্যাক্রোমলিকিউলস বলতে তোমার প্রোটিন, কার্বোহাইড্রেটস, অল দিস থিংস সেল তৈরি করছে। সেলের মধ্যে আসছে সেল অর্গানেলিজ, সেল অর্গানেলিজ গুলো মিলে, সেল মিলে টোটাল টিস্যু তৈরি করছে বা টিস্যু সিস্টেম তৈরি করছে। সেটা আবার অর্গান সিস্টেমকে তৈরি, অর্গানস গুলোকে তৈরি করছে, এবং অর্গানস গুলো বিভিন্ন ভাবে আরো অনেক ফাংশনিং করে অর্গান সিস্টেম তৈরি করছে। অর্গান সিস্টেম নিয়ে একটা অর্গানিজম তৈরি হচ্ছে, যেমন ধরো হিউম্যান বিং। নেক্সট পপুলেশন, পপুলেশন কি? সেম টাইপ অফ অর্গানিজমস যদি একসাথে থাকে সেটা হচ্ছে পপুলেশন। পপুলেশন যদি অনেক ধরনের পপুলেশন একসাথে থাকছে, সেটাকে আমরা বলছি কমিউনিটিজ। ইন্টারঅ্যাক্ট করছে দুজন একে অপরের সাথে, দ্যাট ইজ ইন দ্য কমিউনিটি। কমিউনিটি মিলে বিভিন্ন রকমের কমিউনিটি যখন এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তখন সেটা তৈরি করছে ইকোসিস্টেম। তারপরে যদি আমরা দেখি হায়ার কনসেপ্টে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে কি? আমরা অনেক সময় বলি না ল্যান্ডস্কেপ একটা এঁকে দেখাও। হোয়াট ইজ ল্যান্ডস্কেপ? ল্যান্ডস্কেপ মানে কি? বিভিন্ন রকমের ইকোসিস্টেম মিলে ল্যান্ডস্কেপ হয়। ধরো একটা তুমি ছবি আঁকছো, সেখানে কেউ একটা নদী আঁকলো, একটা পাহাড় আঁকলো, তো কি আমরা একটা নদী আঁকছি, তো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম ইনক্লুড হচ্ছে। এটা পাহাড় করছে, টুন্ড্রা রিজনে যে ইকোসিস্টেম সেটা ইনক্লুড হচ্ছে। তো দ্যাট ইজ ল্যান্ডস্কেপ। নেক্সট ইজ বায়োমস। বায়োমস কিন্তু একটা হিউজ কনসেপ্ট। এখানে মাল্টিপল ইকোসিস্টেমস আর ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার, সেখানে ক্লাইমেটিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করছে। তো বায়োম একটা লার্জ ইউনিট অফ এরিয়াকে যদি আমরা স্টাডি করি বা কনসিডার করি, দ্যাট ইজ বায়োম। নেক্সট হচ্ছে বায়োস্ফিয়ার। তো বায়োস্ফিয়ার কি? আমরা এই যে পড়েছি না অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার ইজ দ্য পার্ট অফ কি বলবো আমাদের এনভায়রনমেন্ট, ইনক্লুডিং বোথ স্কাই অ্যান্ড ল্যান্ড অ্যান্ড ওয়াটার, এভরিথিং, যেখানে লিভিং অর্গানিজমসদের আমরা পাবো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য বায়োস্ফিয়ার। আমরা যদি অ্যাটমসফিয়ার দেখি, অ্যাটমসফিয়ারে আপ টিল আ সার্টেন লেভেল আমরা লিভিং অর্গানিজম পাবো। যেমন ধরো পাখিগুলো উড়ছে, অ্যাটমসফিয়ারে কোন লেভেল অবধি উঠছে, সেই লেভেল অবধি লিভিং আমরা পাচ্ছি। তার উপরে যদি যায়, সেখানে লাইফ সাস্টেন করবে না, বিকজ অক্সিজেনের পরিমাণ খুবই কম সেখানে, ইউভি রেডিয়েশন প্রচন্ড বেশি, সেখানে তো প্রোটেক্টিভ লেয়ার নেই। তো সেই জন্য অ্যাটমসফিয়ার একটা লেভেলের পর লাইফ সাস্টেন করবে না।
তাই জন্য বায়োস্ফিয়ারকে কনসিডার করা হয় ইনক্লুডিং ল্যান্ড অ্যান্ড লিটল পার্ট অফ অ্যাটমসফিয়ার, যেখানে লাইফ সাস্টেন করবে, ইকোসিস্টেমটা সাস্টেন করবে। তাহলে এই যে মেজর লেভেলস গুলো, এইগুলো সিকোয়েন্সটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বিভিন্নভাবে কোয়েশ্চেন্স চলে আসতে পারে, হয়তো একটা এমসিকিউতে মাল্টিপল সিকোয়েন্স দিয়ে দিল, একটা এদিক একটা ওদিক করে, হয়তো অর্গানিজমটা উপরে দিয়ে দিল, অর্গানসটাকে নিচে দিয়ে দিল। তো এই সিকোয়েন্সটা ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, ঠিক আছে? তোমাদের এই প্রথমের এইগুলো অ্যাকচুয়ালি দরকার হবে না, তোমাদের সেল থেকে শুরু করে এই বাকিটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখানে কিছু ডাউটস আছে? এই পার্টটাতে কোনো ডাউট আছে এই সিকোয়েন্সটাতে? বায়োমস তো হ্যাঁ, এই যে যেগুলো হাইলাইট করা আছে আজকের টপিকে আমরা এগুলোই পড়বো, ঠিক আছে? বায়োমস ইন ডিটেইলস আমরা পড়বো, বায়োমসে কি কি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করছে, এভরিথিং। ওকে, টাইপস অফ বায়োমস। বায়োমসের একটা এক্সাম্পল হচ্ছে তোমার ফরেস্ট বায়োম বা ডেজার্ট বায়োম। মানে কি, ডেজার্টে কি কি আছে? যা যা আছে, লিভিং অর্গানিজম, নন লিভিং ফ্যাক্টরস, টেম্পারেচার, লাইট ইন্টেন্সিটি, ময়েশ্চার প্রেজেন্ট, এভরিথিং উইল বি কনসিডার্ড while we are studying a biome. তো ডেজার্টের বায়োম আলাদা হবে, ফরেস্টের বায়োম আলাদা হবে। ওকে, সেই কনসেপ্টে বায়োমস। এই যে হাইলাইট যেগুলো আছে, এইগুলোই হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেইন ফোকাস পয়েন্ট, ঠিক আছে? উই উইল স্টার্ট উইথ organisms and population, then biomes, habitat, এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে যাব। ওকে, সো apart from biome, population and organism, আর কিছু ডাউট আছে? এই তিনটা আমরা ডিসকাস করব, আমি হাইলাইট করে রেখেছি। আর কিছু? ওকে, ওয়ান্ডারফুল। সো লেটস মুভ অন উইথ দ্য নেক্সট স্লাইড। ইকোলজি, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, কে বলেছে সেটা জেনে নি। It is the branch of biological science which deals with the complex interactions among organisms and between organisms and their environment. তাহলে একটা অর্গানিজমের সাথে আরেকটা অর্গানিজমের কি রিঅ্যাকশন হচ্ছে, সেই অর্গানিজমের মধ্যে কি রিঅ্যাকশন হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন অর্গানিজম তাদের এনভায়রনমেন্টের সাথে কিভাবে রিঅ্যাক্ট করছে, কিভাবে অ্যাডজাস্ট করছে, এই সমস্ত স্টাডিটাকে আমরা ইকোলজিতে পড়ি। আর কি, German biologist Ernest Haeckel first coined the term ecology in 1869. Ernest Haeckel এর নামটা প্লিজ মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এই সায়েন্টিস্টের নাম দিয়ে প্রচুর প্রশ্ন আসে, এগুলো খুব সিম্পল, এগুলো প্লিজ মিস্টেক করবে না। আচ্ছা, ইকোলজি হ্যাজ টু মেইন ব্রাঞ্চেস। আমরা যদি ইকোলজি দেখো, ইকোলজি, ঠিক আছে, ইকোসিস্টেম নয়, ইকোলজি। আমি আগের স্লাইডটা একবার যাচ্ছি। আমরা এখানে ইকোসিস্টেম পেয়েছি, আমরা এখানে ইকোলজি কি পেয়েছি? পাইনি। ইকোলজি মানে হচ্ছে ইকোসিস্টেমটাকে যে আমি স্টাডি করছি, স্টাডি অফ দ্য ইকোসিস্টেম ইজ ইকোলজি। ওকে, branch of biological science which deals with complex interactions, study of these complex interactions happening in a ecosystem. আচ্ছা, ইকোলজির দুটো ব্রাঞ্চ আছে, মানে কি, আমি ইকোসিস্টেমটাকে কিভাবে দেখছি, স্টাডি করার সময় কি কনসেপ্টে আমি দেখছি, তার বেসিসে এই সিস্টেমটা আছে। What is the system? Let's see. Ecology can be divided into two systems, Ott ecology and syn ecology. Ott ecology আর syn ecology. Ott ecology খুব ছোট কনসেপ্ট। What is Ott ecology? ধরো একটা জঙ্গলে একটা গাছ আছে, সেই গাছটা সেই জঙ্গলের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, বা সেই গাছটাকে মাথায় রেখে বাকি যে স্টাডিটা আমরা করছি, যে এই গাছটার এই নিউট্রিয়েন্টস দরকার, এই গাছটা এরকম অ্যাটমসফিয়ারে ভালো গ্রো করবে, জঙ্গলের এই এই অ্যানিমালস ওর উপরে ডিপেন্ড করবে। তো ওই গাছটাকে সেন্টার করে যদি আমরা স্টাডিটা করি, দ্যাট ইজ কল্ড Ott ecology. এবার আমরা আসছি হোয়াট ইজ syn ecology. Syn ecology একটা ওয়াইড কনসেপ্ট, একটা ওয়াইড কনসেপ্ট। সেটা কি, আমরা তিন ভাগে ভাগ করছি তাকে, একটা পপুলেশন ইকোলজি, একটা ইকোসিস্টেম ইকোলজি, কমিউনিটি ইকোলজি। তাহলে এটার মধ্যে আমরা অনেক অ্যাসপেক্টস কনসিডার করছি। একটা পপুলেশন কিভাবে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকছে সেটার ব্যাপারে জানছি, কমিউনিটি বিভিন্ন রকমের পপুলেশন একসাথে আছে, সেটার ইন্টারঅ্যাকশন কি কি, তাদের প্রয়োজন, তাদের রিলেশনশিপটা কেমন হবে, প্রেডেটর টাইপের রিলেশনশিপ হবে না মিউচুয়াল হবে, কি হবে, সেইগুলো স্টাডি করছি। আর কি, ইকোসিস্টেম ইকোলজি। ইকোসিস্টেম তো ভ্যারাইটি হতে পারে, অ্যাকোয়াটিক হতে পারে, টেরেস্ট্রিয়াল হতে পারে, অ্যাকোয়াটিকের আবার ভাগ আছে ফ্রেশ ওয়াটার, স্যালাইন, তো সেই ধরনের ডিটেলস। ওই জন্য syn ecology যখন আমরা স্টাডি করব অনেক অ্যাসপেক্টস এর মধ্যে আছে, কিন্তু Ott ecology ইজ ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট। ধরো কোনো একটা অ্যানিমাল এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, ধরো একটা পান্ডা, রেড পান্ডা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, রেড পান্ডাকে ফোকাস করে যদি আমরা তার ইকোলজিক্যাল স্ট্রাকচারস গুলো বুঝছি, তার নিডস গুলো বুঝছি, সেই ধরনের স্টাডি তখন Ott ecologyর মধ্যে পড়বে। ওকে, তো এটা হচ্ছে বেসিক ইকোলজির
ক্লাসিফিকেশন, স্টাডিটা আমরা কিভাবে করছি, কিভাবে এটাকে নিয়ে চর্চা করছি, এটা সিঙ্গেল হ্যান্ডেডলি এক একটা জিনিসকে নিয়ে, এটা ওয়াইড স্পেকট্রামে। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, এবার অট ইকোলজিটা কি একটু ডিটেইলসে দেখে নিই। অট ইকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ অফ ইন্ডিভিজুয়াল স্পিসিস টু ইটস এনভায়রনমেন্ট। তাহলে ইন্ডিভিজুয়াল স্পিসিস, এক একটা স্পিসিসকে নিয়ে আমরা তার ইন্টারাকশনটা বুঝছি। ইন্ডিভিজুয়াল স্পিসিস, এক একটা স্পিসিস, যেমন একটা গাছ, একটা রেড পান্ডা, এই ধরনের। এক্সাম্পল, a tree in a forest, it is also called species ecology because একটা স্পিসিসকে কনসিডার করে আমরা জিনিসটা দেখছি। Next, synecology, it is the study of a group of organisms with their environment. It is a kind of reciprocal relationship. Reciprocal, reciprocate করা। তুমি কাউকে বলছো থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য, সে বলছে ওয়েলকাম, আমি খুব খুশি তোমাকে হেল্প করে। রেসিপ্রোকেট করছে, একজন কিছু বলছে তার উত্তরে কিছু পাচ্ছে, দিস ইজ কল্ড রেসিপ্রোকেশন। তো এই সিন ইকোলজিতে রেসিপ্রোকেশন হয়, এ কিছু ওর জন্য করছে, সে তার থেকে বেনিফিট পেয়ে সে তাকে কিছু দিচ্ছে। এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ যে ইকোসিস্টেমটা, সেটাকে বলে রেসিপ্রোকাল রিলেশনশিপ। সেটা কিন্তু সিন ইকোলজিতে আমরা পড়ি। ফর এক্সাম্পল, ফরেস্টে যেমন নিউট্রিয়েন্ট সাইকেল চলছে, আমরা সয়েল থেকে গাছগুলো সয়েল থেকে নিউট্রিয়েন্টস পাচ্ছে, সেই নিউট্রিয়েন্টস পেয়ে গাছের ফুল ফল হচ্ছে, সেইগুলো অ্যানিমালস খাচ্ছে, তার থেকে পুষ্টি পাচ্ছে। অ্যানিমালস যখন মরে যাচ্ছে সেটাকে ডিকম্পোজ করে আবার সেম নিউট্রিয়েন্টস তৈরি করছে। তো এই যে সাইকেল, ইন্টারঅ্যাক্টিভ সাইকেল, এইটা কিন্তু সিন ইকোলজিতে আমরা পড়বো। It is concerned with structure, nature and development of the community. কোন কমিউনিটি কিভাবে স্ট্রং হবে, প্রেডেটরস যদি বেশি চলে আসে, মানে ধরো একটা বাঘ আর হরিণের রিলেশনশিপে যদি বাঘ বেশি চলে আসে, হরিণের অসুবিধা হবে, কারণ কি হরিণ হচ্ছে প্রে, বাঘ হচ্ছে প্রিডেটর। প্রিডেটর আর প্রে রিলেশনশিপ স্টেবল থাকতে গেলে কি কি ফ্যাক্টরস, কমিউনিটিতে স্টেবিলিটি আনতে গেলে কি কি ফ্যাক্টরস, এই ধরনের স্টাডিগুলো হচ্ছে সিন ইকোলজিতে আমরা দেখবো। ইট ইজ অলসো কল্ড ইকোলজি অফ দ্য কমিউনিটি, বিকজ বিভিন্ন পপুলেশনকে নিয়ে আমরা স্টাডি করছি, তাই জন্য কমিউনিটির ইকোলজি হচ্ছে এটা। 3 টাইপস, যেটা আগে আমি বললাম। এই অবধি ক্লিয়ার আছে? নেক্সট স্লাইডে যাব। ওকে, এবার আসছি অর্গানিজম। তাহলে সেই যে একদম প্রথমে যে লিস্টটা আমি দেখাচ্ছিলাম, আরেকটা দেখিয়ে দিই। এবার আমরা আসছি অর্গানিজমসে, ঠিক আছে? আমরা ইকোলজির ব্যাপারটা বুঝে গেলাম যে ইকোলজি হচ্ছে এদের স্টাডিকে বলা হয়। কখনো অর্গানিজমের ইন্ডিভিজুয়াল স্টাডি স্পিসিস ওয়াইজ, কখনো একটা পপুলেশন বা মাল্টিপল পপুলেশন বা কমিউনিটি কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, এই স্টাডিগুলো আমরা এখানে পড়ছি। এবার আমরা পড়বো অর্গানিজম। হোয়াট ইজ অর্গানিজম? যেমন হিউম্যান ইজ আ অর্গানিজম, যে কোনো একটা লিভিং স্পিসিস ইজ অ্যান অর্গানিজম। অর্গানিজমস আর দ্য বেসিক ইউনিট অফ স্টাডি অফ ইকোলজি। অর্গানিজমই তো রিঅ্যাক্ট করবে বা ইন্টারঅ্যাক্ট করবে তার এনভায়রনমেন্টের সাথে, তাই জন্য ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ স্টাডি অফ ইকোলজি। এটা মনে রাখবে, ইটস বেসিক ইউনিট। বেসিক ইউনিট অফ লিভিং অর্গানিজম কি? একটা লিভিং অর্গানিজমের বেসিক ইউনিট কি? ইকোলজির বেসিক ইউনিট তো না হয় অর্গানিজম, এবার অর্গানিজমের বেসিক ইউনিট কি? সেল। ভেরি গুড। লিভিং অর্গানিজমস মানেই সেল থাকতেই হবে তাতে, ঠিক আছে? তো এই জন্য বেসিক ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেল। আচ্ছা, এবার অর্গানিজমস কি না, এরা হচ্ছে বেসিক ইউনিট অফ ইকোলজি। অ্যাট দ্য লেভেল অফ অর্গানিজম উই আন্ডারস্ট্যান্ড দ্য ফর্ম, কেমন দেখতে, ফিজিওলজি কেমন, ব্যবহার হচ্ছে মানে তাদের ফিজিক্যাল অ্যাসপেক্টসটা কেমন, তারা হার্ড প্লান্টস না সফট প্লান্টস, তারা তাদের স্কেলিটাল স্ট্রাকচার কেমন, এই টাইপের জিনিসগুলো। আর কি বিহেভিয়ার, তারা অন্য অর্গানিজমসগুলোর সাথে ইন্টারাকশনটা কিভাবে করছে, যেমন প্রিডেটর যেটা বললাম, তারা অন্যের ক্ষতি করে নিজের খাবার নিচ্ছে, এই ধরনের রিলেশনশিপ বিহেভিয়ার গুলো। আর কি ডিস্ট্রিবিউশন, কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, পাহাড়ে পাওয়া যাচ্ছে না এমনি নর্মাল কোনো ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে পাওয়া যাচ্ছে, সেই ধরনের। আর কি অ্যাডাপ্টেশন, কিভাবে তারা তাদের এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করছে। যদি খুব হার্শ ওয়েদার হয়, খুব বেশি জল, খুব বেশি বৃষ্টি হচ্ছে, সেখানে তারা কিভাবে অ্যাডাপ্ট করছে। একটা গাছ যদি এমন জায়গায় জন্মায় যেখানে কন্টিনিউয়াসলি জল পড়ছে, ফাস্ট ফ্লোয়িং স্ট্রিম আছে, সেখানে দেখবে সেই গাছের কিউটিকলটা খুব মোটা হয়,
তাদের গাছের ওপরে যে শাইনি পাতার লেয়ারটা সেটা খুব মোটা চওড়া হয়, কেন না অত জল গিয়ে যাতে সেলগুলোকে নষ্ট না করে দিতে পারে বা পচে না যেতে পারে, তাই জন্য কিউটিকলটা বেশি থাকে। তো ইট ইজ অ্যাডাপ্টেশন। ডেজার্ট প্ল্যান্টে অ্যাডাপ্টেশন কি থাকবে, পাতা কম হবে, তাই না? সেইগুলো হচ্ছে সব অ্যাডাপ্টেশন। তো এই সবেরও স্টাডি ইন রিলেশনশিপ টু দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশনস। Similar organisms having the potential for interbreeding and producing fertile offspring constituting a species. তাহলে ইন্টারব্রিড করতে গেলে একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের রিপ্রোডাক্টিভ এবিলিটি থাকলেই তো শুধু হবে না, তাদের কম্প্যাটিবিলিটি থাকতে হবে, তাই তো? সেম স্পিসিসের কম্প্যাটিবিলিটি থাকে, তার মানে তারাই রিপ্রোডিউস করতে পারবে। তো রিপ্রোডিউস করতে গেলে যে ইন্টারব্রিড হবে, ইন্টারব্রিডিং প্রসেসটা হবে, সেইটা হয়ে যে স্পিসিস তৈরি হচ্ছে, এই সমস্ত স্টাডি কিন্তু আমরা অর্গানিজমসের মধ্যে দেখি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। এটা হচ্ছে অর্গানিজম গেল। এবার পপুলেশন। তাহলে পপুলেশন কি, মাল্টিপল অর্গানিজমস একসাথে মিলে পপুলেশন, যেমন হিউম্যান পপুলেশন। পপুলেশন ইজ আ গ্রুপ অফ অর্গানিজমস অফ দ্য সেম স্পিসিস লিভিং টুগেদার ইন আ পার্টিকুলার হ্যাবিটাট। তাহলে একটা হ্যাবিটাট যেমন হিউম্যান রেসিডেন্স যেখানে আছে সেটা। Populations are studied in terms of their size, growth rates, etc. তাহলে কত বড়, কত একটা জায়গায় ধরো কলকাতার পপুলেশন কত, আমরা একটা নাম্বার পাচ্ছি, তাই তো? একটা নিউমেরিক ভ্যালু পাচ্ছি, তো সেটা হচ্ছে সাইজ। গ্রোথ রেট মানে 2021-এ এত নাম্বার অফ হয়তো স্কুলে যাচ্ছে এরকম বাচ্চা এত আছে, এত লাখ আছে, সেম জিনিস 2 বছর পর কত হলো দেখা যাবে বাড়ছে। সো দ্যাট ইজ গ্রোথ রেট, কত বাড়ছে পপুলেশনটা। which are chiefly governed by the interactions of the members of population. members of population interact না করলে, রিপ্রোডাকশন না হলে তো নেক্সট জেনারেশন আসবে না, অফস্প্রিংস আসবে না, তো ইটস আ কাইন্ড অফ ইন্টারাকশন। এবার ধরো সুনামি হয়ে গেল কোথাও, প্রচুর লোক মারা গেল, তো সেখানে দ্যাট ইজ অলসো ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টাল ডিজাস্টার হলো, আর্থকুয়েক হলো, ডেফিনেটলি একটা সংখ্যক পপুলেশন মারা যাবে, তো তখন তোমার গ্রোথ রেটটা তখন কমে যাবে, অল অফ আ সাডেন সাইজটা কমে যাবে। সো দ্যাট ইজ all the study about population. Okay, next slide এ যাচ্ছি। biological or biotic community, এবার আসছি community. it is the total of all the populations of animals, plants, microorganisms living together in a habitat at one time. একসাথে যদি আমরা কনসিডার করি, ধরো আমাদের জঙ্গলে পাঠানো হলো, না জঙ্গলও দরকার নেই, ধরো একটা ফাঁকা মাঠ মতো জায়গা, ঘাস টাস হয়ে আছে, তোমাকে বলা হলো যে একটা 1 ফুট বাই 1 ফুট একটা মাপ করে দিয়ে বলা হলো এখানে কি কি আছে তুমি খুঁজে বার করো। এবার তুমি ভালো করে দেখলে, তুমি সেখানে ঘাস পেলে, সেটা একটা অর্গানিজম হলো, সেটা একটা পপুলেশন হলো, ঘাসের পপুলেশন। তারপর দেখলে একটা অ্যান্টের কলোনি আছে, পিঁপড়ের একটা কলোনি আছে, তো সেটা একটা পপুলেশন হলো। তারপর হয়তো দেখলে কিছু একটা উড়ে এসে ওখানে পড়েছে, সেটার একটা পপুলেশন হলো। মাটি খুঁড়ে হয়তো দেখলে কেঁচো আছে, সেটা একটা পপুলেশন হলো। তাহলে কি বিভিন্ন রকমের পপুলেশন একসাথে যখন মিলছে, সেটাকেই আমরা বায়োটিক কমিউনিটি বলছি। প্লান্টস, অ্যানিমালস, এভরিথিং বায়োটিক, কিন্তু হ্যাঁ আবায়োটিক নয়, মানে পাথরও তুমি পেতে পারো সেখানে, কিন্তু সেটা এখানে কনসিডার হবে না, এটা বায়োটিক কমিউনিটি। নেক্সট ইকোসিস্টেম। এবার আসছি ইকোসিস্টেমে। দেখো এতক্ষণ অব্দি আমরা যা দেখছিলাম সব বায়োলজিক্যাল অর্গানিজম, লিভিং অর্গানিজম দেখছিলাম। এবার আমরা আসছি ইকোসিস্টেমে। ইকোসিস্টেম কিন্তু শুধুমাত্র বায়োলজিক্যাল বা লিভিং অর্গানিজমস দিয়ে নয়, ইকোসিস্টেমে অ্যাবায়োটিক ফ্যাক্টরসও থাকবে, বায়োটিক ফ্যাক্টরসও থাকবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাবায়োটিক ফ্যাক্টরসের এক্সাম্পল কেউ দিতে পারবে? বায়োটিক ফ্যাক্টরস তো লিভিং অর্গানিজম, অ্যাবায়োটিক ফ্যাক্টরস যারা লিভিং নয় কিন্তু ইকোসিস্টেমে কাজে লাগে, এন এক্সাম্পল? ধরো গাছ ফটোসিনথেসিস করতে চাইছে, গাছ তো বায়োটিক ফ্যাক্টর, ও ফটোসিনথেসিস করতে গেলে কি লাগবে, ওর সালোক সংশ্লেষ করতে গেলে কি দরকার হবে? সূর্যের আলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো সূর্যের আলো তো নন লিভিং, তাই না? অ্যাবায়োটিক ফ্যাক্টর। তো এই ধরনের ফ্যাক্টরস গুলোকে অ্যাবায়োটিক ফ্যাক্টর বলা হয়। সয়েল, মাটি থেকে সে নিউট্রিয়েন্টস নেবে, সয়েল ইজ অ্যাবায়োটিক ফ্যাক্টর। লাইট, টেম্পারেচার, ওয়াটার, এগুলো সব অ্যাবায়োটিক ফ্যাক্টর, যেগুলো ইকোসিস্টেমে কাজে লাগে, ইকোসিস্টেমে এগুলো কনসিডার করা হয়। Ecosystem is composed of a biological community integrated with its physical environment through exchange of energy, recycling of nutrients, etc. তাহলে লিভিং অর্গানিজমের সাথে
যে এনভায়রনমেন্টের যে ইন্টারাকশনটা হচ্ছে, নন লিভিং জিনিসগুলোর যে ইন্টারাকশন হচ্ছে, এটাই হচ্ছে আমরা ইকোসিস্টেমে পাই। আচ্ছা, নেক্সট আসছি ল্যান্ডস্কেপ, যেখানে ভ্যারাইটি অফ ইকোসিস্টেম আমরা দেখতে পাচ্ছি। ল্যান্ডস্কেপ ইজ দ্য ইউনিট অফ ল্যান্ড উইথ আ ন্যাচারাল বাউন্ডারি, মানে কেউ পাঁচিল দিয়ে আলাদা করেনি, এই পুকুর আছে, এই ডাঙা আছে, ন্যাচারালি তৈরি হয়েছে, আমরা কেউ বাউন্ডারি সেট করিনি। হ্যাভিং আ মোজাইক অফ প্যাচেস, তুমি যদি কখনো উঁচু থেকে নিচে ল্যান্ডকে দেখো, ধরো কেউ ফ্লাইটে যাচ্ছে, ওপর থেকে যদি নিচে দেখছে, বা একটা উঁচু ব্রিজ দিয়ে তুমি যাচ্ছ, নিচে তুমি ল্যান্ডস্কেপটা পুরো দেখতে পাচ্ছ, দেখবে কিছু প্যাচ আছে সবুজ, কিছু প্যাচ আছে হলুদ হয়ে আছে, মানে তোমার গ্রাউন্ড আছে কোনো ভেজিটেশনে কিছু, তারপরে হয়তো একটা নদী দেখতে পাচ্ছ। যে প্যাচ অফ ইকোসিস্টেম, বিভিন্ন রকমের ইকোলজিক্যাল সিস্টেমস গুলো একটু একটু করে ছড়িয়ে আছে, দিস ইজ কল্ড ল্যান্ডস্কেপ। ঠিক আছে, মোজাইক অফ প্যাচেস এর মাধ্যমে আমরা এটাকে দেখতে পাই। দিস প্যাচেস জেনারেলি রিপ্রেজেন্ট ডিফারেন্ট ইকোসিস্টেমস। এক্সাম্পল, সাদার্ন পেনিনসুলা। পেনিনসুলার ইকোসিস্টেম হচ্ছে, তুমি যদি ডেকানে যাও, মানে সাউথের দিকে যাও, সাউথে দেখবে একটা লং স্ট্রেচ হচ্ছে প্ল্যাটো রিজিয়ন আছে, পাশে পাহাড় আছে, ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্টের পাহাড়টা আছে, ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট, আর মাঝে হচ্ছে প্ল্যাটোটা আছে। তো সেইখানে আমরা প্যাচ দেখতে পাচ্ছি, এদিকে পাহাড় দেখতে পাচ্ছি, মাঝখানে প্ল্যাটো দেখতে পাচ্ছি, কোনো বাউন্ডারি নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই ধরনের জিনিস হচ্ছে ল্যান্ডস্কেপ। আচ্ছা, নেক্সট এই যে এবার আসছি বায়ো। বায়োম এবার বিশাল বড় কনসেপ্ট, মাল্টিপল ইকোসিস্টেম, মাল্টিপল লিভিং অর্গানিজমস একসাথে আছে। বায়োম ইজ আ লার্জ রিজিয়নাল ইউনিট characterized by a major vegetation type. বায়োমের একটা ইম্পর্টেন্ট ফিচার, মেজর ভেজিটেশন টাইপ থাকবে। মানে ধরো যদি ডেজার্ট হয়, ডেজার্টে সেই ধরনেরই ভেজিটেশন পাওয়া যাবে, কেননা তাদের ক্লাইমেটটাই সেরকম, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসটাই সেরকম, তাই জন্য একটা মেজর ভেজিটেশন টাইপ কিন্তু বায়োমে আমরা দেখি। And associated fauna found in a specific climate zone. Fauna, what is fauna? সাপের ফানা নিশ্চয়ই নয়, কিন্তু এটা অ্যানিমাল। ঠিক আছে, ফানা মানে হচ্ছে অ্যানিমাল, অ্যানিমাল। ফ্লোরা হচ্ছে প্লান্টস, ফনা হচ্ছে অ্যানিমাল। ফনা থেকে, সাপের ফনা থেকে মনে রাখবে টার্মটা, ফনা সাপ, তার থেকে অ্যানিমাল, তাহলে অ্যাসোসিয়েটেড উইথ ফনা। তাহলে যেহেতু ভেজিটেশনের একটা ফিক্স টাইপ আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে অ্যানিমালগুলো সেই ভেজিটেশনের উপরে ডিপেন্ড করে থাকবে, তারাও ওই একই টাইপেরই হবে, তাই না? তো সেই জন্য দেখা যায় এই ভেজিটেশনের ইনফ্লুয়েন্সে ফনাটাও ফিক্স থাকে, যে এই টাইপের জিনিসই এখানে পাওয়া যাবে। স্পেসিফিক ক্লাইমেট থাকে যার জন্য এই ভেজিটেশনটা একই টাইপের হয়। ধরো রেন ফরেস্ট, বৃষ্টি না হলে তো রেন ফরেস্টের গাছ হবে না, তো তাই জন্য ক্লাইমেটটা যেহেতু ফিক্সড আছে, সেখানে ধরো খুব বৃষ্টি হয়, তাই জন্য ভেজিটেশন হয়েছে রেন ফরেস্ট। রেন ফরেস্ট ভেজিটেশন হয়েছে বলে সেখানে অ্যানিমালস যেগুলো পাওয়া যাচ্ছে, যেমন মাঙ্কি, এপস, ট্রপিক্সের যে অ্যানিমালগুলো, সেইগুলো ওখানে পাওয়া যাচ্ছে। সাম এক্সাম্পলস অফ টেরেস্ট্রিয়াল বায়োমস আর, যদি আমরা ল্যান্ডকে শুধু কনসিডার করি, ল্যান্ডে আমরা কি কি পাবো? ডেজার্ট পাবো, টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট পাবো, ফরেস্টের অনেক টাইপ হয়, টেম্পারেট জোন থাকে, ট্রপিক জোন থাকে, ইকুইটোরিয়াল জোন থাকে। ইকুয়েটর মানে এটা হচ্ছে ইকুয়েটর, 0 ডিগ্রি। তারপর হচ্ছে ট্রপিক, তারপর হচ্ছে টেম্পারেট। ঠিক আছে, আর এইটা কি একদম উপরটা? একদম উপরটা কি হবে? একদম উপরটা কি হবে? খুব ঠান্ডা হয়, বাংলায় বলো, একদম উপরটা কি হবে? পোলস, নর্থ পোল, সাউথ পোল, তাই না? এইভাবে ভাগ হয়। সেম থিং নিচেও ওই একই হয়, নিচেও একই ভাবে ভাগ হয়। তাহলে এই যে ইকুয়েটর, এই ইকুয়েটরে কিন্তু সব থেকে বেশি গরম বলি আমরা, কেন? সূর্যের আলো সব সময় ডিরেক্টলি এর উপরে পড়ে, এই জন্য এখানকার ক্লাইমেটটা সব সময় গরম থাকে, ওয়ার্ম থাকে। গরম থাকার জন্য এখানের ভেজিটেশন গুলো সেরকম ধরনের হয়। আর কি, যখন ইকুয়েটর থেকে আমরা এবার উপরের দিকে যাচ্ছি, একটা লেভেল অবধি
ট্রপিক্যাল রিজন পাই আমরা। ট্রপিক্স মানে কি, খুব বৃষ্টি হবে, গরম থাকবে, ডেফিনেটলি গরম থাকবে, কিন্তু খুব বৃষ্টিও হবে। তার জন্য কি হয়, গরম বৃষ্টি সবকিছু মিলিয়ে ওখানে যে ভেজিটেশনটা খুব এনরিচড হয়, অনেক ধরনের ভ্যারাইটি জঙ্গল গাছ এগুলো আমরা পাই। যেমন অ্যামাজনের জঙ্গল কিন্তু ট্রপিক্যাল ফরেস্ট, ট্রপিক্সের ফরেস্ট। ইন্ডিয়াতে যে ওয়েদারটা আমরা পাই, আমরা কিন্তু ট্রপিক্স এর জন্য এই ওয়েদারটা পাই। ইন্ডিয়ার ম্যাপ যদি মনে করবে দেখবে ট্রপিক অফ ক্যান্সার গেছে, তাই না, ইন্ডিয়ার উপর দিয়ে গেছে। ডেজার্ট, ইকুয়েটর কিন্তু নেই ইন্ডিয়ান ল্যাটিটিউডে, কিন্তু ট্রপিক অফ ক্যান্সার আছে। তো সেই জন্য ট্রপিক্যাল রিজিয়নে জঙ্গল খুব ভালো হয়, সেখানে বৃষ্টি হয়, ভ্যারাইটি গাছ পাওয়া যায়, হিমালয়াস যেমন। আচ্ছা, নেক্সট হচ্ছে টেম্পারেট রিজন। টেম্পারেট রিজন মানে সেখানে ঠান্ডা, বরফ, মাউন্টেন্স আছে, বরফ জমে সেখানে, একটু ব্যারেন ল্যান্ডস, অত গাছপালা যে খুব পাবে তা নয়। তো সেরকম একটা এক্সাম্পল হচ্ছে টেম্পারেট রিজিয়নের, এই টেম্পারেট রিজিয়নের ডেসিডুয়াস ফরেস্ট। এভারগ্রিন আর ডেসিডুয়াস দু ধরনের গাছ হয়। এভারগ্রিন মানে যার পাতা কখনো পুরো ঝরে যায় না, সারা বছর একটু না একটু পাতা থাকবে। আর ডেসিডুয়াস হচ্ছে একটা সময় আসে, সিজনটাকে ফল বলে, ফলের সিজন, FALL, সেই সময় সমস্ত পাতা ঝরে যায়, দ্যাট ইজ ডেসিডুয়াস প্লান্টস। এই টেম্পারেট রিজনে এই ডেসিডুয়াস প্লান্টস গুলো বেশি পাওয়া যায়। টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট, এটা হচ্ছে এক্সাম্পল অফ বায়োম। আর কি, ট্রপিক্যাল রেন ফরেস্ট, যেটা ইন্ডিয়াতে আমরা পাই, অ্যামাজনে পাই, দ্যাট ইজ ট্রপিক্যাল রেন ফরেস্ট। ঠিক আছে, ক্লিয়ার আছে কনসেপ্ট? ক্লিয়ার আছে? নেক্সট স্লাইডে যাব। ওকে, আচ্ছা, এটা কেমন, কি বায়োম মনে হচ্ছে? এটা কেমন, কি বায়োম? ডেজার্ট বায়োম, রাইট। আচ্ছা, নেক্সট, এটা কি বায়োম? এটা কি গ্রাসল্যান্ড বায়োম, তাই না? গ্রাসল্যান্ড, দেখো ঘাস হয়ে আছে। আচ্ছা, গ্রাসল্যান্ড বায়োমে কি ধরনের অ্যানিমালস পাওয়া যাবে বলো তো? গ্রাসল্যান্ডে কি ধরনের অ্যানিমাল থাকতে পারে, মানে ফনাটা কি ধরনের হতে পারে? কেউ ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছো হলুদ ঘাস হয়ে আছে, তার মধ্যে কি কি অ্যানিমাল দেখেছো? গেস করো কি হতে পারে, এরকম জায়গায় কোন অ্যানিমাল থাকতে পারে? ঘাস আছে মানে জানবে ইকোসিস্টেমে ঘাস আছে মানে ঘাস খাওয়ার যে অ্যানিমাল গুলো তারা থাকবে। তাহলে এখানে কি থাকতে পারে? হরিণ থাকতে পারে, হরিণ তো ঘাস খায়, তাই না? গ্রেজিং অ্যানিমালস, বাইসন বা এই ধরনের যারা ঘাস খায়, যারা চড়ে বেড়ায়, তাদের কিন্তু এখানে পাওয়া যাবে। বা তাদেরকে অ্যাটাক করার জন্য যারা প্রেডেটার্স থাকে, তারা কি থাকে? লায়ন থাকে, টাইগার থাকে, হায়না থাকে। তো সেই সমস্ত জিনিস গ্রাসল্যান্ড বায়োমে আমরা দেখব। আচ্ছা, এইটা হচ্ছে ফরেস্ট বায়োম, জঙ্গল। নেক্সট, টাইগা, এটা একটা ইম্পর্টেন্ট বায়োম, এটা একটা ট্রানজিশন হয়। টাইগা বায়োমে কি হয়, তুমি বরফও পাচ্ছ, বরফে ঘেরা মাউন্টেন, যেটা ব্যারেন, যেখানে কোনো লাইফ সাস্টেন করবে না, এরকম জায়গায় কোনো লাইফ সাস্টেন করতে পারে না। আবার কি, ফুটহিলসে তুমি নদী পাচ্ছ, রানিং ওয়াটার পাচ্ছ, যেখানে মাছ টাছ সবকিছু থাকবে, জঙ্গল পাচ্ছ যেখানে অ্যানিমাল সাস্টেন হবে, অ্যানিমাল লাইফ সাস্টেন হবে। তো এই যে একটা ট্রানজিশন বায়োম, এটাকে বলা হয় টাইগা বায়োম, TAIGA, ঠিক আছে, টাইগা। নেক্সট, তুন্দ্রা বায়োম। এই বায়োমটা কিন্তু খুব ড্রাই, খুব লিমিটেড সংখ্যক গাছই এখানে হতে পারে, কোনো বড় গাছ এখানে হতে পারে না, বিকজ অত নিউট্রিয়েন্টসই পাবে না, এখানে সয়েলে অত নিউট্রিয়েন্টস থাকে না। ওই জন্য কি ধরনের জিনিস এখানে গ্রো করবে, তোমার অ্যালগি ফাঙ্গি মিলে যে অ্যাসোসিয়েশন গুলো তৈরি করে, লাইকেন বলে যেগুলোকে, লিচেন অনেকে বলে, কিন্তু দ্যাটস রং, লাইকেনটাই ঠিক, লাইকেন। তারপর ব্রায়োফাইটার বিভিন্ন স্পিসিস এখানে আসতে পারে, বিভিন্ন অ্যালগি হতে পারে, ঠিক আছে। তো এটা খুব ব্যারেন নেচার। তুন্দ্রা বায়োমটায় খুব কম ভ্যারাইটির অ্যানিমালস পাবে, কিন্তু খুব রেয়ার জিনিস এখানে পাওয়া যায়, রেয়ার অর্গানিজমস গুলো এরকম বায়োমে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে বায়োমের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। বায়োম কিন্তু একটা হিউজ এরিয়া নিয়ে আমরা কনসিডার করব, এবং সেখানে ক্লাইমেটিক ফ্যাক্টর গুলো কিন্তু খুব বেশি ইনফ্লুয়েন্স করবে, তার ভেজিটেশনকে ইনফ্লুয়েন্স করবে ক্লাইমেট, ভেজিটেশন ইনফ্লুয়েন্স হওয়ার জন্য ফনা গুলো ইনফ্লুয়েন্সড হবে, মানে যে অ্যানিমাল গুলো ওখানে আছে সেগুলো ইনফ্লুয়েন্সড হবে, ঠিক আছে। মানে একটা ক্লাইমেট একটা জায়গাকে ডিটারমাইন করছে, মানে বুঝতেই পারছো কত বড় জায়গা, তাই না? ট্রপিক্স, টেম্পারেট, এগুলো হচ্ছে সব বায়োম। নেক্সট, ফ্যাক্টরস দ্যাট অ্যাকাউন্ট ফর ফরমেশন অফ বায়োমস। বায়োমস যে তৈরি হচ্ছে, যে ভ্যারাইটিটা আসছে, কি কি ফ্যাক্টরস এর জন্য ওই ভ্যারাইটিটা আসছে, এখানে একটু জিওগ্রাফির ইনফরমেশন আছে।
ফার্স্ট হচ্ছে রোটেশন অফ আর্থ। রোটেশন আর রেভলিউশন দুটো জিনিস হয়। রোটেশনের ফলে কি হয় বলতো? পৃথিবী যে রোটেশন করছে তার ফলে কি হচ্ছে? কি ইয়েস, দিন আর রাত। অ্যাকচুয়ালি দিন আর রাত হচ্ছে তাহলে কি, যখন দিনের বেলা তখন বেশি করে লাইট আসছে, মানে ফটোসিনথেসিস থেকে শুরু করে বিভিন্ন প্লান্টের অ্যাক্টিভিটি হচ্ছে। যে যে অ্যানিমেলরা দিনের বেলা শিকার করে তারা দিনের বেলা বেরোচ্ছে। এবার যেই রাত হয়ে যাচ্ছে রোটেশন অফ আর্থের জন্য রাত হচ্ছে, এবার রাতের ইকোসিস্টেম তারপর স্টার্ট হচ্ছে। যেমন যে পাখিগুলো রাত্রিবেলা, যেমন ব্যাটস বা এই ধরনের জিনিস যেগুলো রাত্রিবেলা শিকার করতে বেরোয় তারা তখন বেরোচ্ছে। কিছু ফুল থাকে যেগুলো রাতেই ফোটে, সেইগুলো তখন রাতে ব্লুম হচ্ছে। তো এই ধরনের ইকোসিস্টেমকে খুব বেশিভাবে এফেক্ট করছে এই রোটেশন অফ আর্থ। তারপর কি, tilt of the axis of rotation which causes variation in temperature and seasons. What is a tilt? ধরো আমি পেনটাকে সোজা ধরে আছি, আমি এইভাবে বাঁকালাম পেনটাকে, এটাকে বলা হয় টিল্ট। ঠিক আছে, এই যে বাঁকালাম এটা টিল্ট। পৃথিবী যখন ঘোরে নিজের অ্যাক্সিসে, এই তো অ্যাক্সিস, ঘুরতে ঘুরতে ওটা একটু টিল্ট করে। ধরো এটা নর্থ পোল, সাউথ পোল, তো ঘুরতে ঘুরতে নর্থ পোলটা এখানে চলে আসে, সাউথ পোলটা এখানে আসে। মানে আমি জাস্ট পয়েন্টটা বলছি, এই পয়েন্টটা এখানে আসছে, এই পয়েন্টটা এখানে আসছে, মানে এরকম একটা টিল্ট হবে, আবার এরকম টিল্ট হবে। এই টিল্টিং প্রসেসের জন্য, মানে একটা লাট্টুর মতো জিনিস ঘুরছে, সেটা একবার এরকম বাঁকছে একবার এরকম বাঁকছে, ঘুরতে ঘুরতে সেই মুভমেন্টের জন্য কিন্তু সিজনস তৈরি হয়। ঠিক আছে, সেই মুভমেন্টের জন্য টেম্পারেচারের ডিফারেন্স হয়, সিজনসের ডিফারেন্স হয়। আর কি, এটা তো টিল্ট গেল। আর একটা কি, রেভলিউশন যখন হচ্ছে, রোটেশন আর রেভলিউশন। রেভলিউশন মানে এই ধরো এখানে ধরো সূর্য আছে, সূর্য চারিদিকে এইভাবে ঘুরছে পৃথিবী, এটা হচ্ছে রেভলিউশন। রেভলিউশনের ফলে কি হয়, রেভলিউশনের ফলে বিভিন্ন রকমের সিজনস তৈরি হবে। যখন পৃথিবীর সূর্যের খুব কাছে থাকছে সেখানে গরম, সিজনটা গরম হবে। যখন দূরে চলে যাচ্ছে রিভলিউশন করতে করতে শীতকাল আসবে। আর কি, টিল্টটার জন্য, যখন এরকম ভাবে টিল্ট করছে ডিরেক্টলি সানলাইট পাচ্ছে, তার জন্য কি টেম্পারেচারটা বাড়ছে, মানে সামারের ফিলিং আসছে। আর কি, এই যে টিল্টটা হচ্ছে এরকম হবে, কিছুদিন পর আবার এরকম হবে। এইটার জন্য ট্রপিক্স এর ইনফ্লুয়েন্স গুলো আসছে, যে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, টেম্পারেট জোন, ট্রপিক জোন, এইগুলো যে তৈরি হয়েছে তার কারণ হচ্ছে এই টিল্টটার জন্য। ওই টিল্ট অবধি সানলাইটটা ডাইরেক্টলি ওই ল্যাটিটিউড বা লঙ্গিটিউডের উপরে পড়বে, তারপর যখন সোজা হয়ে যাবে সূর্যের আলোটা আবার ইকুয়েটরে পড়বে। ঠিক আছে, এইভাবে মেকানিজমটা হতে থাকে। এটা জিওগ্রাফিতে ছিল। মোটামুটি জেনে রাখো, টিল্টের জন্য হয়, রোটেশনের জন্য হয়, রেভলিউশনের জন্যও হয়। আর কি, অ্যানুয়াল ভেরিয়েশন ইন প্রেসিপিটেশন বোথ স্নো অ্যান্ড রেন। অ্যানুয়াল ভেরিয়েশন, এক বছরে কতটা বৃষ্টি পড়লো, প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন অনেক ধরনের হয়, বৃষ্টি হতে পারে, স্নোফল হতে পারে, স্নোফ্লেক্স হতে পারে, ডিউ হতে পারে, শিশির হতে পারে, সবকিছু কিন্তু টাইপস অফ প্রেসিপিটেশন। তো কেমন ধরনের প্রেসিপিটেশন রেট আছে সেখানে, তার উপরেও নির্ভর করবে বায়োমটা কেমন হবে। মানে ইন শর্ট, ময়েশ্চার, ওয়াটারটা কেমন আছে, ওয়াটার কন্টেন্ট কেমন আছে সেখানে, তার উপরে কিন্তু বায়োমটা খুব ইম্পর্টেন্ট এফেক্ট রাখে। তাহলে টেম্পারেচার আসছে, সিজনস আসছে, সিজনস টেম্পারেচার রিলেটেড, আর কি প্রেসিপিটেশন, জলের ব্যাপারটা। ঠিক আছে, নেক্সট দ্য মেজর বায়োমস অফ ইন্ডিয়া। এবার ইন্ডিয়ার মেজর বায়োমস গুলো কি কি, ট্রপিক্যাল রেন ফরেস্ট, বললাম যেটা ট্রপিক্স, যেহেতু ট্রপিক অফ ক্যান্সারটা আছে ইন্ডিয়াতে তাই জন্য ট্রপিক্যাল রেন ফরেস্ট। ডেসিডুয়াস ফরেস্ট, এখানে ডেসিডুয়াস ফরেস্টটা খুব বেশি দেখা যায়। ডেসিডুয়াস মানে কি, এভারগ্রিন আর ডেসিডুয়াস দুটো টাইপের হয়। এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস। এভারগ্রিন আর ডেসিডুয়াস, এভারগ্রিন মানে সব সময় পাতা সবুজ থাকে, চিরসবুজ, আর ডেসিডুয়াস মানে পাতা ঝরে যাবে, শীতকালে পাতা ঝরে যাবে। তোমরা যদি কেউ কাশ্মীর গিয়ে থাকো সেখানে দেখবে চিনার গাছের পাতা একটা টাইমে ঝরতে থাকে, তাই না, লাল হয়ে যায় পাতাটা, চিনার গাছের পাতাটা দিয়ে ঝরতে থাকে। চিনার গাছের পাতা তো জানো কোনটা, এরকম টাইপের একটা হয় না পাতা, লাল হয়ে যায় পাতাটা, হলদে লাল, সেটা হচ্ছে চিনার গাছের পাতা। এইটা কিন্তু যখন ঝরে যাচ্ছে জানবে ওটা কিন্তু ডেসিডুয়াস ফরেস্ট। এভারগ্রিন হলে কখনো সব পাতা ঝরে যেত না। চিনার গাছের পাতা যখন ওরকম লাল হয়ে ঝরে যায়, গাছে একটাও পাতা থাকে না, কিন্তু তাও গাছটা বেঁচে থাকে, ওদের মেকানিজম থাকে সেরকম, খাবার সেভ করে রাখা থাকে।
তো সেটা হচ্ছে deciduous ফরেস্টের এক্সাম্পল, চিনার গাছ। নেক্সট ডেজার্ট বা সি ইকোসিস্টেম, এইগুলো হচ্ছে সি কোস্ট, ডেজার্ট বা সি কোস্ট, এইগুলো সমস্ত মেজর বায়োমস যেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায়। তাহলে ইন্ডিয়াতে কত ভ্যারাইটি অফ বায়োমস পাচ্ছ দেখেছো, এটা কিন্তু সব কান্ট্রিতে এরকম পাওয়া যায় না। ইন্ডিয়া একটা এক্সেপশনাল কান্ট্রি, ওই জন্য ইন্ডিয়াকে বলা হয় মেগা কান্ট্রি অফ মেগা ডাইভার্সিটি, মেগা ডাইভার্সিটি। মেগা ডাইভার্সিটি মানে প্রচুর ধরনের ডাইভার্স এনভায়রনমেন্টাল বায়োমস আছে, বিভিন্ন রকমের বায়োমস ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাই জন্য মেগা ডাইভার্সিটি। তুমি ডেজার্ট পাচ্ছ, অ্যাকোয়াটিক পাচ্ছ, চারিদিকে কোস্ট আছে, কোস্টাল পাচ্ছ, মাউন্টেন্স আছে, হিমালয়াস পাচ্ছ, প্ল্যাটো রিজিয়ন আছে ডেকান প্ল্যাটোতে, আবার তুমি যদি বে অফ বেঙ্গলের দিকে যাও সেখানে তোমার আইল্যান্ডস পাচ্ছ, বদ্বীপগুলো পাচ্ছ, তো অনেক ধরনের অ্যালুভিয়াল প্লেন্স পাচ্ছ, কি নেই ইন্ডিয়াতে, সমস্ত ধরনের ডাইভার্সিটি আছে। তাই জন্য মেগা ডাইভার্সিটি আছে কান্ট্রিতে বলা হয়, মেগা ডাইভার্সিফাইড কান্ট্রি বলা হয়। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। বায়োস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, সেই বায়োস্ফিয়ার অল দ্য টেরেস্ট্রিয়াল বায়োমস, এই যে বায়োমগুলোর কথা বললাম সেগুলো, দ্য অ্যাকোয়াটিক বডিজ অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ আর্থ কনস্টিটিউট দ্য বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার কনসিস্ট অফ দ্য লোয়ার অ্যাটমসফিয়ার, ল্যান্ড, ওশান, রিভার। তাহলে বুঝতে পারছো, অ্যাটমসফিয়ার, যে আকাশের যে অ্যাটমসফিয়ার তার কিছু লোয়ার পোর্শন, মানে ধরো প্লেন ইনিশিয়ালি যে লেভেলে উঠছে সেই লেভেলটা, আর কি লোয়ার অ্যাটমসফিয়ার হলো ল্যান্ড, ওশান। তাহলে টেরেস্ট্রিয়াল পার্টটাও আসছে, ল্যান্ডটা, সমুদ্রও আসছে বিকজ সমুদ্রতেও অর্গানিজমস আছে, রিভার্স, লেকস where living beings are found। তাহলে টোটাল জায়গা যেখানে লিভিং বিংস থাকতে পারে, সে খুব ডিপেও হতে পারে, জলের অনেক ডেপথে একটা লেভেল অবধি লিভিং বিংস পাওয়া যাচ্ছে সেই অবধিও হতে পারে, বা আকাশে যে লেভেল অবধি পাখিটাকি যেতে পারে। মাইগ্রেটরি বার্ডস যেগুলো পরিযায়ী পাখি, এক জায়গা থেকে আরেকটা জায়গায় উড়ে যায়, তারা কিন্তু অনেক হাইতে ওড়ে, নর্মাল হাইটে ওড়ে না। তো সেই হাইটটা অবধি, সেই লেভেল অবধি হচ্ছে টোটাল যদি আমি দেখি সেটাকে আমরা বায়োস্ফিয়ার বলবো। আচ্ছা, বায়োস্ফিয়ারের দেখো অ্যাটমসফিয়ার, তো এটা এই যে ভিউটা দেখছো এটা উপর থেকে আমরা দেখছি, এই এত উপরে কিন্তু হয়তো আমরা লিভিং অর্গানিজম পাবো না, বিকজ এখানে অক্সিজেন নেই আর ইউভি রেডিয়েশন অনেক বেশি, সেই জন্য এখানে লাইফ সাস্টেন করবে না। কিন্তু এই ক্লাউডসের লেয়ারের অবধি বা তার থেকে নিচে যদি একটু যাই, কিছুটা যাওয়ার পর কিন্তু সেখানে আমরা দেখব যে লাইফ সাস্টেন করছে। তাহলে সেই পার্ট থেকে শুরু করে ল্যান্ডের বা তোমার লিথোস্ফিয়ারের যে ল্যান্ড পার্টটা, লিথোস্ফিয়ারের যে লেভেল অবধি লাইফ সাস্টেন করতে পারে সেই লেভেলটা পুরোটা নিলেই কিন্তু আমরা বায়োস্ফিয়ারটা পাচ্ছি। ওকে, সো নেক্সট স্লাইডে যাচ্ছি। বায়োস্ফিয়ারে ল্যান্ড, ওয়াটার, এয়ার সবকিছু ইনক্লুড। অর্গানিজমস অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, একটা অর্গানিজম এবং তার এনভায়রনমেন্ট কেমন তার উপরই ডিপেন্ড করবে যে সেই অর্গানিজমটা কিভাবে সার্ভাইভ করবে একটা জায়গায়। It is the sum of all biotic মানে living factors and abiotic মানে non-living factors that surround and influence the organism. The factors have been termed as environmental factors or ecological factors. Ecological factors মানে ধরো ইনক্লুড হবে লিভিং অর্গানিজমস এর ফ্যাক্টরস গুলো as well as non-living. Non-living তো আমরা বলছি লাইট, ওয়াটার, টেম্পারেচার, সয়েল কোয়ান্টিটি বা কোয়ালিটি, এইগুলো। আর লিভিং হচ্ছে কি ধরনের অ্যানিমেল আছে, প্যারাসাইট আছে, প্রিডেটর আছে, মাইক্রো অর্গানিজম আছে যেগুলো হার্মফুল, কি টাইপের লিভিং অর্গানিজম আছে। Next, the various environmental factors are interlinked and interdependent. The environment varies from place to place due to variations in climate, soil type, topography. তাহলে এই 3-4টে ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করবে এনভায়রনমেন্টটা কেমন হবে। ক্লাইমেট, সেখানে যদি বৃষ্টি খুব হয় বা হিউমিডিটি বেশি থাকে তাহলে সেখানে সেরকম ধরনের এনভায়রনমেন্ট। সয়েল টাইপ, কিছু কিছু সয়েল থেকে অ্যাসিডিক বা অ্যালুভিয়াল সয়েল, স্যান্ডি সয়েল, বিভিন্ন রকমের সয়েল হয় সেটা। আর কি টোপোগ্রাফি মানে পাহাড় না সমতল না কেমন জায়গা, সেই জিনিসগুলোর উপরে এনভায়রনমেন্টটা ডিপেন্ড করবে। ওয়েদার এন্ড ক্লাইমেটের ব্যাপারে একটু লিখেছি, এখানে দেখে নাও। দ্য শর্ট টার্ম প্রপার্টিজ অফ দ্য অ্যাটমসফিয়ার সাচ অ্যাজ টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, প্রেশার, sunshine, cloud, wind, etc. at a given place and time is called weather. তাহলে ওয়েদারটা কি,
না একটা ছোট্ট জায়গায় যদি আমরা চট করে দেখি যে আজকের ওয়েদারটা খুব গরম, আমরা কি একটা ছোট লোকাল জায়গার পার্সপেক্টিভে আমরা জাজ করছি, তাই তো? তো সেইটাও যদি হয় তখন সেটা ওয়েদার, কিন্তু ক্লাইমেট হচ্ছে ইন জেনারেল। আমরা যদি জেনারেল ভাবে বলি কলকাতায় ক্লাইমেটটা ইন জেনারেল খুব গরম থাকে, বা দার্জিলিং এ ক্লাইমেটটা ইন জেনারেল খুব ঠান্ডা হয়, তো এই যে ইন জেনারেল আমরা বলছি সেটা কিন্তু ক্লাইমেট তখন। আর যদি একটা ছোট জায়গার টেম্পোরারি ওয়েদারটা আমরা টেম্পোরারি সিচুয়েশনটা স্টাডি করছি তখন কিন্তু ওটাকে আমরা ওয়েদার বলবো। তাহলে ওয়েদার হচ্ছে ছোট কনসিডারেশন আর ক্লাইমেট হচ্ছে হিউজ কনসিডারেশন, যেখানে জেনারেলাইজ করছি আমরা। ওয়েদারটা কি? ইট রিফ্লেক্টস দ্য আওয়ারলি, ডেইলি অর উইকলি চেঞ্জেস। তাহলে এক সপ্তাহে কেমন ওয়েদার ছিল, 3 সপ্তাহে কেমন ওয়েদার ছিল, সেইগুলো আমরা দেখছি। Weather not only varies from place to place at the same time but also at the same place at different times. তাহলে ধরো তোমার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে, আমার এখানে হচ্ছে না, আমরা তো মোটামুটি একই জায়গায় আছি, তো সেরকম যদি হয় তখন আমরা বলবো ওয়েদারটা ডিফারেন্ট হচ্ছে, আমরা সেখানে ক্লাইমেট শব্দটা ব্যবহার করি না। নেক্সট, দ্য অ্যাভারেজ ওয়েদার। এবার আমরা ওয়েদারের ব্যাপারেই বলছি। ওয়েদার অফ অ্যান এরিয়া which includes the general pattern of atmospheric condition, seasonal variation, weather extremes over a long period of time is climate. এবার অ্যাভারেজ ওয়েদার অফ অ্যান এরিয়া যদি আমরা দেখি, ধরো যেমন দার্জিলিং এর এক্সাম্পল দিলাম, ওখানে মাঝে মাঝে বৃষ্টি হয়, বর্ষাকালে ভালো বৃষ্টি হয়, বাকি সময়টা ঠান্ডা থাকে, গরম খুব একটা পড়ে না ওখানে। তো এটা হচ্ছে ওর জেনারেল একটা ফিচার, ওখানে এরকমই হয়। তো এই যে এরকমই হয় ব্যাপারটা, এটা কিন্তু আমরা ওয়েদার বলবো না, তখন আমরা ওটাকে ক্লাইমেট বলবো। Termed as its climate. Temperature and rainfall are the two most important factors that determine climate of an area. তাহলে কি কি ফ্যাক্টর যেটা ডিটারমাইন করবে, এখানে এটাই মোস্ট ইম্পর্টেন্ট, টেম্পারেচার, রেইনফল। টেম্পারেচার আর রেইনফল, ঠিক আছে? এই দুটো ফ্যাক্টর হচ্ছে মেন রিজন যেগুলো ইনফ্লুয়েন্স করবে একটা ওয়েদার বা ক্লাইমেটকে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে যাব। ওকে, ঠিক আছে। Main climate regions of the basis of variation in mean temperature along the latitude. Latitude আর longitude এটা একবার একটু আমি বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ধরো পৃথিবী, যদি আমরা এইভাবে ভাগটা দেখি, ম্যাপটা যদি এইভাবে দেখি, এইগুলোকে বলা হয় লঙ্গিটিউড। লঙ্গিটিউড কেন? লম্বা লম্বা আছে, তার থেকে মনে রাখবে লঙ্গিটিউড। আবার সেম জিনিস পৃথিবীর যদি আমরা এই দাগগুলো দেখি, ইকুয়েটর, ট্রপিক্স, টেম্পারেটস, এইটাকে তখন আমরা বলবো ল্যাটিটিউড। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটিটিউড। এবার এখানে বলেছে কি, এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের জন্য কিন্তু টেম্পারেচারের হেরফের হয়, পার্টিকুলারলি ল্যাটিটিউডের জন্য, মানে এই জিনিসটার জন্য। কেন না, এই যে বললাম না, যখন রোটেশন হয় একটা টিল্ট হয়, পৃথিবীর একটা টিল্ট হয়, দিন রাত হতে হতে একটা টিল্ট হয়। এই যে টিল্টিং এর জন্য সানলাইটটা একবার এখানে বেশি পড়ে, একবার এখানে বেশি পড়ে, তারপর আবার এইখানে বেশি পড়ে, আবার নিচে এইখানে বেশি পড়ে, এরকম ভাবে এইখানে সানলাইটটা ম্যাক্সিমাম ডিরেক্ট রেজটা এই জায়গাটা বেশি পড়ে, ওই জন্য এখানটা গরম। আর উপরের দিকে কখনো ডিরেক্ট সানলাইট যায় না, ডিরেক্ট রেজ যায় না, ডিরেক্ট না যাওয়ার জন্য এই জায়গাটা ঠান্ডা থাকে, পোলসে আরো বেশি ঠান্ডা থাকে। তো এই যে টিল্টের জন্য এই যে ভেরিয়েশনটা তৈরি হয়েছে, ল্যাটিটিউড বেসিসে আমরা এগুলোকে ভাগ করি। কি কি? ট্রপিক্যাল। ট্রপিক্যাল মানে এই ইকুয়েটরের ওপর আর নিচ কত দূর অবধি, 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ল্যাটিটিউড অবধি আমরা কনসিডার করি যে ট্রপিক্যাল রিজন। ইন্ডিয়াতে বোধহয় 23টা হচ্ছে 23.5 বোধহয় ট্রপিক্স, জানি না, ওটা একটু খেয়াল করে দেখবে জিওগ্রাফিতে, 23.5 বা এরকম কিছু একটা ট্রপিক্সটা গেছে। আচ্ছা, তারপর কি সাব ট্রপিক্যাল, 20 থেকে 40 হচ্ছে সাব ট্রপিক্যাল, মোটামুটি এই জায়গাটা। তারপর কি টেম্পারেট রিজন, যেখানে একটু একটু ঠান্ডা আসছে আস্তে আস্তে, ঠিক আছে, টেম্পারেট। তারপর কি আর্কটিক এন্ড অ্যান্টার্কটিক, উপরে আর্কটিক নিচে অ্যান্টার্কটিক, এগুলো পোলস গুলো, মানে যেখানে সব থেকে বেশি ঠান্ডা, বছরের পর বছর ঠান্ডা থাকে যেখানে, ঠিক আছে।
তো সেটা হচ্ছে আর্টিক। তার বেসিসে এই তিনটে বা চারটে অ্যাকচুয়ালি এটা আর এটা নিয়ে তুমি পাঁচটাও বলতে পারো, ঠিক আছে। তো এই পাঁচটা ভাগ আছে। কিসের বেসিসে এটা হলো? টেম্পারেচার আর তোমার ল্যাটিটিউডের বেসিসে। কোন ল্যাটিটিউডে কেমন টেম্পারেচার আছে তার বেসিসে ক্লাইমেটের কিছু জিনিস রিজিয়ন তৈরি হয়েছে। সেই রিজিয়নগুলো হচ্ছে এটা: ট্রপিক্যাল ক্লাইমেট, সাবট্রপিক্যাল ক্লাইমেট, টেম্পারেট ক্লাইমেট, আর্কটিক ক্লাইমেট, অ্যান্টার্কটিক ক্লাইমেট। আর্কটিক আর অ্যান্টার্কটিকের অনেক মিল আছে, কিছু কিছু জিনিস একটু অমিল আছে না। যেমন ধরো ফনাগুলো কেমন, মানে সেখানের অ্যানিমেলগুলো কেমন। একটা জায়গায় হয়তো পেঙ্গুইন পাওয়া যায়, একটা জায়গায় পেঙ্গুইন পাওয়া যায় না। এই ধরনের কিছু ফ্যাক্টরস আছে। আর্কটিক আর অ্যান্টার্কটিকের মধ্যে ডিফারেন্স আছে, নাহলে মেজরলি আর্কটিক আর অ্যান্টার্কটিক প্রায় সেম। ল্যাটিটিউডগুলো একটু মনে রাখবে, এই ল্যাটিটিউডগুলো একটু মনে রেখো, ঠিক আছে। Next, similar climatic zonation occurs with increasing altitude in the mountains. Altitude মানে কি? হাইট। ধরো পাহাড়ে উঠছো, মাউন্ট এভারেস্ট কেউ উঠছে, একটা লেভেল অব্দি উঠেছে, সেখানে এক ধরনের অ্যানিমালস পাচ্ছে। আর একটু বেশি লেভেল অব্দি উঠেছে, সেখানে অন্য ধরনের পাচ্ছে। তাহলে কি হাইট অনুযায়ী কিছু চেঞ্জেস আসে, ক্লাইমেটেও আসে। With each temperate based climatic zone, the temperature and precipitation determines the vegetation and soil types. Yes, সয়েলটা কেমন আছে বা সেইখানে সয়েলটা কেমন হবে, মাটিটা কেমন হবে, সেটাও কিন্তু ক্লাইমেটের উপরেই ডিপেন্ড করবে। ক্লাইমেট ইজ আ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন সয়েল ফর্মেশন। সয়েল ফর্মেশন প্রসেসকে পেডোলজি বলা হয়। তো পেডোলজির যে প্রসেসটা, কিভাবে সয়েলটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ওয়েদারিং এর উপরে ডিপেন্ড করে। ওয়েদারিংটা কি না, ক্লাইমেটিক ফ্যাক্টরস গুলো কিভাবে একটা বেসিক বেড রকের উপরে কাজ করছে তার উপরে ডিপেন্ড করে কি ধরনের সয়েল সেখানে তৈরি হবে। ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, আরো অনেক ফ্যাক্টর আছে, ঠিক আছে। তো ক্লাইমেটিক জোনেশন অল্টিটিউডের সাথেও চেঞ্জ হতে পারে, একটা পাহাড়ে যত উপরে যাবে, আর তার সাথে সাথে সয়েলের টাইপটাও চেঞ্জ হতে চায়। এবার সয়েলের টাইপ চেঞ্জ হওয়া মানে সেখানে ফ্লোরা তো চেঞ্জ হয়েই যাবে, গাছপালা যেগুলো ওখানে জন্মাচ্ছে সে তো চেঞ্জ হবেই। গাছপালা যদি একটা টাইপ নির্ধারিত থাকে যে এই টাইপেরই গাছ হবে, তাহলে তার বেসিসে অ্যানিমালও ফিক্স হয়ে যাবে, এই অ্যানিমালই এখানে গ্রো করতে পারবে, থাকতে পারবে। তো সব ইন্টার রিলেটেড, ঠিক আছে। ক্লাইমেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভেরি ইম্পর্টেন্ট ডিটারমাইনিং ফ্যাক্টর যে ওখানের ইকোসিস্টেমটা কেমন হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আসছি মাইক্রো ক্লাইমেট। মাইক্রো ক্লাইমেটটা কি না, একটা ছোট্ট জায়গা কনসিডার করে যদি আমরা সেখানকার ক্লাইমেটটা দেখি, মানে ধরো it represents the climatic condition that prevails at a local scale in an area of limited size, such as immediate surrounding of plants and animals. একটা গাছের ছায়া, একটা গাছ, বিশাল বড় বট গাছ। এবার বট গাছ মানে সেটা বড় গাছই হবে, তার সবসময় তার তলায় ছায়া থাকবে, কখনো এরকম হবে না যে খুব কড়া রোদ পাচ্ছে। তো সেই যে ছায়া জায়গাটা, সেখানের ক্লাইমেটটা খুব ঠান্ডা হবে, তাই তো, ডাইরেক্ট রোদ আসছে না। তো সেখানে ভেজিটেশনটাও সেরকম হবে। দেখবে ঘাস কিন্তু হয় না, একটা বট গাছের তলায় যে জায়গাটা ছায়া আছে পরিষ্কার থাকে, ঘাসটা হয় না। কেন না, ঘাসের ক্রাইটেরিয়া হচ্ছে ভালোভাবে রোদ পেতে হবে, নাহলে ঘাস জন্মাবে না। তো তাই জন্য ওই যে ছোট্ট একটা প্যাচ তৈরি হচ্ছে, মাইক্রো ক্লাইমেট একটা তৈরি হচ্ছে, যেখানে গার্ড করে দিচ্ছে, টেম্পারেচার ঠান্ডা রাখছে, সেখানে কিন্তু সেই ধরনের জিনিস গ্রো করবে। হয়তো দেখা যাবে বট গাছের ছায়া ব্রায়োফাইটা গ্রো করে গেছে, যেটা নর্মালি গ্রো করার কথা নয় এরকম জায়গায়, ঠান্ডা জায়গায়, ময়েস্ট জায়গায় তৈরি হয়। তো যেহেতু বট গাছটা সেখানে হয়েছে, সেটা হয়তো একটা খুব গরম এরিয়া, কিন্তু সেখানে বট গাছটা আছে, ছায়া দিয়েছে, সেই একটা মাইক্রো ক্লাইমেট তৈরি হয়েছে, যার ফলে সেখানে সেই ধরনের ক্লাইমেটে যে অর্গানিজম গ্রো করতে পারে সেগুলো থেকে গেছে। সেই ধরনের জিনিসকে মাইক্রো ক্লাইমেট বলা হয়। এবার একটা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এতক্ষণ তো ক্লাইমেট, ওয়েদার, টেম্পারেচার এসব নিয়ে বললাম। এবার যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট মানে যে প্রাণীটা যেখানে থাকছে, সে যেখানে থাকছে তার থাকার জায়গাটা কেমন, কি কি ফ্যাক্টরস সেখানে আছে, সে খাবার ঠিকঠাক পাচ্ছে নাকি, কি কি তাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। হয়তো খুব এক্সট্রিম হ্যাবিট্যাট, যেখানে প্রচন্ড অ্যাসিডিক সয়েল বা প্রচন্ড কেমিক্যাল রিচ জায়গা, সেখানে তাকে তাহলে সেই ধরনের অ্যাডাপ্টেশন নিতে হবে যাতে বাইরের এনভায়রনমেন্ট তার ক্ষতি না করতে পারে। তো এই ধরনের হ্যাবিট্যাটের উপরে ডিপেন্ড করবে অর্গানিজমটা কতটা স্ট্রং, কতটা সার্ভাইভ করতে পারছে। The place where an organism lives is known as habitat or the organism. It represents a particular set of environmental conditions suitable for successful growth of organism. Example, pond, desert, pond মানে পুকুর, desert, river, forest, saline soil মানে যেখানে নুন খুব বেশি,
আচ্ছা, স্যালাইন সয়েল আমরা কোথায় পাবো বলতো? যেখানে নোনা জায়গা, এটা আমরা কোথায়? ভেরি গুড, ম্যানগ্রোভ, ভেরি গুড। ম্যানগ্রোভ অরণ্যের ওখানে ব্র্যাকিশ ওয়াটার তৈরি হয়, মানে নোনা জল আর সুইট ওয়াটার, মানে তোমার নর্মাল জল সেখানে মিক্স হয়ে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে নুনও আছে, নর্মাল ওয়াটারও আছে, পাঁক আছে, সবকিছু নিয়ে একটা স্যালাইন এনভায়রনমেন্ট তৈরি হয়, যেটা একদম সুটেবল নয় নর্মাল গাছপালা গ্রো করার জন্য। ওই জন্য এই এনভায়রনমেন্টকে একটা নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? যেখানে জলে নুন আছে এবার মাটিও আছে, সেরকম জায়গায় হ্যালাইন, HALINE, হ্যালোফাইটস টার্মটা আছে জানো? হ্যালোফাইটস, জেরোফাইটস, হ্যালোফাইটস, থ্যালোফাইটস, ঠিক আছে? হ্যালাইন জায়গা মানে বেশি করে নুন আছে যেখানে, এটাকে হ্যালাইন বলা হয়। স্যালাইন, হ্যালাইন একই টাইপের। There are innumerable habitats, মানে অনেক ধরনের habitats আছে on earth. Some of them are favorable while others are unfavorable. তাহলে হ্যালাইন হ্যাবিটাট কিন্তু খুব একটা ফেভারেবল হ্যাবিটাট নয়, মানে আনফেভারেবল। কোনো গাছ, সব গাছ ওখানে হতে হবে। এখন তুমি যদি একটা গোলাপ গাছ ওরকম ম্যানগ্রোভের জঙ্গলে লাগাতে চাও, সে কি হবে? হবে না। কিন্তু একটা গোলাপ গাছকে তুমি অন্য যে কোনো জায়গায় লাগাও, মোটামুটি সার্ভাইভ করে যাবে। কেন না? সেটা এক্সট্রিম হবে না। এর ক্ষেত্রে এগুলো খুব এক্সট্রিম হয়। আচ্ছা, এক্সট্রিম এনভায়রনমেন্ট বলতে কি অ্যাকচুয়ালি বোঝায়? এক্সট্রিম হার্শ হ্যাবিটাট বলতে কি কি ধরনের হতে পারে? পোলার রিজন, মানে একদম নর্থ পোল, সাউথ পোল, যেখানে প্রেমাফ্রস্ট পোলার রিজন বলা হয়। প্রেমাফ্রস্ট মানে প্রায় 2 থেকে 3 বছর কন্টিনিউয়াসলি উইন্টার থেকেছে, পুরো জমে থেকেছে, সেরকম জায়গায় অর্গানিজমসদের সার্ভাইভ করা অত ইজি নয়। অত ঠান্ডায় অর্গানিজম সার্ভাইভ করতে জেনারেলি পারে না। এক্সেপশন আছে, যেমন ধরো পোলার বেয়ার, বিকজ তাদের বডিতে খুব মোটা ফ্যাট থাকে, ফারের লেয়ার থাকে, তাদের যে পা গুলোর তলাটা, যে পজ বলা হয়, সেগুলো ইনসুলেটেড থাকে, মানে ঠান্ডাটা বডিতে আসে না, সেরকম ভাবে ডিজাইন করা থাকে। তো এই অ্যাডাপ্টেশন গুলো তাদের মধ্যে থাকে। তারা হার্শ এনভায়রনমেন্টে থাকে বলে, হার্শ হ্যাবিটাটে থাকে বলে তাদের এই অ্যাডাপ্টেশন গুলো হয়। প্রেমাফ্রস্ট পোলার রিজন বলা হয়। which remains frozen for more than 2 consecutive years. Permafrost, এখানে পোলার বেয়ার থাকে। হাইড্রোথার্মাল ভেন্টস, থার্মাল মানে বোঝা যাচ্ছে টেম্পারেচার, হাইড্রো মানে জল, গরম জলের ভেন্ট, গরম ফোয়ারা যেখানে আছে, ন্যাচারালি অকারিং। এই সমস্ত জায়গায় যে ধরনের অ্যানিমালস গুলো থাকে, মাছ টাছ থাকে না, কিন্তু অন্য ধরনের কিছু অ্যানিমালস থাকে যেগুলো কিন্তু হার্শ এনভায়রনমেন্টে থাকতে পারে। হাই মাউন্টেন টপস, খুব উঁচু মাউন্টেন টপ যেখানে শুধুই বরফ, সেখানেও লাইফ প্রসেস কিন্তু সাস্টেন জেনারেলি করবে না, এক্সেপশন আছে কিছু কিছু জিনিসে। আর কি? ডিপ ওশান ট্রেঞ্চ, প্রচুর গভীর, ওশানের মধ্যেও গভীর, যেখানে আলোই পৌঁছাচ্ছে না, সেখানে লাইফ কি করে সাস্টেন করবে? কিন্তু তাও করে যায়, সেরকম তাদের মেকানিজম থাকে। লাইট ছাড়া তারা বাঁচতে পারে, তাদের এনার্জি সোর্স আলাদা হয়, ঠিক আছে? তো সেইগুলো। আর কি? ডেজার্ট, ন্যাচারালি জল নেই, হাই টেম্পারেচার, সেখানে তো চ্যালেঞ্জেস থাকবেই, উইচ ইজ এক্সট্রিম। আর কি? ফাস্ট ফ্লোয়িং স্ট্রিমস, যেটাকে বলা হয় টোরেনশিয়াল স্ট্রিমস। এই টার্মটা মনে রাখবে। টোরেনশিয়াল স্ট্রিমস মানে যেখানে জল খুব তাড়াতাড়ি বয়ে যায়, খুব দ্রুত বয়ে যায়। ফাস্ট ফ্লোয়িং স্ট্রিমে কোনো অর্গানিজমকে যদি বাঁচতে হয়, তাকে সেরকম মানে অ্যাডাপ্টেশন করতে হবে, হোল্ড ফাস্ট থাকতে হবে, শক্ত করে কোনো পাথর বা কিছুতে আঁকড়ে থাকতে হবে। যেমন ধরো কোনো গাছ যেটা ফাস্ট ফ্লোয়িং স্ট্রিমে জন্মায়, তাদেরকে সেরকম গ্রিপিং এবিলিটি রাখতে হবে, তাদের রুট সিস্টেম ডেভেলপ হতে হবে যাতে ফাস্ট ফ্লোয়িং জলের সাথে সে ভেসে না চলে যায়। তো এই ধরনের ফিচার্স গুলো কিন্তু এক্সট্রিম হ্যাবিট্যাটের একটা ইন্ডিকেশন। আচ্ছা, হ্যাবিট্যাট অনেক ধরনেরই হয়, এটার ব্যাপারটা। আচ্ছা, এখানে মাইক্রো হ্যাবিট্যাটের ব্যাপারে আমি একটু বলেছি। What is microhabitat? It is a sub-part of a habitat having a specific property, example forest floor, edge of a plant, etc. ঠিক যেমন মাইক্রো ক্লাইমেট ছিল, একটা গাছ আলাদাভাবে তার ওইটুকু জোন একটা অন্য এনভায়রনমেন্ট তৈরি করেছে, যার ফলে সেখানে ভেজিটেশনটা অন্য ধরনের হচ্ছে বা একটু একটু স্পেশাল হচ্ছে, জায়গাটা অন্য জায়গাগুলোর থেকে আলাদা। সেম থিং মাইক্রো হ্যাবিটাটও তাই। যেমন ধরো এই ছবিটা, সমুদ্রে কিছু একটা বাঁশের টুকরো ভেসে এসছে, তার গায়ে এই শেলস গুলো জন্মেছে। তো দিস ইজ আ মাইক্রো হ্যাবিটাট, একটা ছোট্ট জায়গা, বিচে আর কোথাও নেই, শুধুমাত্র এটার উপরে তৈরি হয়েছে।
সেম থিং যদি আমরা এটা দেখি, বিচে পাথর পড়ে আছে কিন্তু তার গায়ে পাথরের একটা খোঁজে শুধু এইগুলো জন্মেছে, তাহলে এইগুলো তাদের ক্ষেত্রে তাদের জন্য মাইক্রো হ্যাবিট্যাট। গোটা জায়গায় আর কিছু নেই, শুধু এইটুকু জায়গাতেই ওরা থাকতে পারছে, ইট ইজ দেয়ার মাইক্রো হ্যাবিট্যাট। আর কি, ফরেস্টের জঙ্গলের যে ফ্লোরটা, তুমি যে কোনো ঘন জঙ্গলে যাবে দেখবে মাটিতে কালো হিউমাস হয়ে আছে, পচা গলা পাতা পড়ে আছে, এই যে ফ্লোরটা ইটস হাইলি রিচ ইন নিউট্রিয়েন্টস, অনেক ধরনের নিউট্রিয়েন্টস আছে তাতে, খুব সহজেই সিড যদি সেখানে পড়ে জার্মিনেট করে যাবে, নিউট্রিয়েন্টস ভর্তি সেখানে। হ্যাঁ, আলো হয়তো কম পাবে কিন্তু নিউট্রিয়েন্টস তো পাবে। সো দ্যাট ফরেস্ট ফ্লোর ইজ মাইক্রো হ্যাবিট্যাট। ছোট্ট জায়গা নিয়ে মানে একটা পার্টিকুলার টাইপের হ্যাবিট্যাট খুব অল্পভাবে আছে, দ্যাট ইজ ফরেস্ট ফ্লোর। এই যে ফরেস্ট ফ্লোর। আচ্ছা, নেক্সট, ইকোলজিক্যাল নিচ। উচ্চারণটা নিচ হয়, NICHE, নিচ, ইকোলজিক্যাল নিচ। এটা কি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। দ্য ওয়ার্ড নিচ লিটারালি মিনস আ স্পেসিফিক প্লেস, এটার মানে হচ্ছে একটা জায়গা। কিন্তু ইকোলজিক্যাল নিচ অফ অ্যান অর্গানিজম ইনক্লুডস ফিজিক্যাল স্পেস অকুপাইড বাই ইট প্লাস ফাংশনাল রোল অফ দ্য কমিউনিটি। তাহলে ও কোথায় আছে এবং কিভাবে ফাংশনিং করছে, কি কি ইন্টারঅ্যাকশন করছে চারিদিকের সাথে, টোটালটা মিলিয়ে কিন্তু ইকোলজিক্যাল নিচ। দ্যাট ইজ ট্রপিক পজিশন অ্যান্ড ইটস পজিশন ইন এনভায়রনমেন্ট। তাহলে ট্রপিক্যাল পজিশন মানে কি, এখানে ট্রপিক্স কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউডের ট্রপিক্স নয়, এখানে হচ্ছে প্রোডিউসার, কনজিউমার, এই যে লেভেলগুলো ছিল সেইগুলোর ট্রপিক্যাল লেভেল। তাহলে ট্রপিক্যাল লেভেলে সব থেকে বেসে থাকে প্রোডিউসার আর সব থেকে ওপরে থাকে তোমার টারশিয়ারি কনজিউমার্স আমরা বলি, মানে সব থেকে হাই লেভেলের কার্নিভোর যারা থাকে তাদেরকে টারশিয়ারি কনজিউমার্স বলা হয়। তাহলে কি ট্রপিক লেভেলের পজিশন আছে তার ইকোসিস্টেমে, এবং তার সেই জন্য সে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে আর কোথায় থাকছে, ফিজিক্যালি সে কোথায় থাকছে, তার হ্যাবিট্যাটটা কেমন হচ্ছে, সবকিছু নিয়ে কিন্তু ইকোলজিক্যাল নিচ আমরা বলি। আচ্ছা, এইখানে বিভিন্ন রকমের ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করে, টেম্পারেচার, ময়েশ্চার, পিএইচ, সয়েল এটসেট্রা অ্যান্ড দ্য কন্ডিশনস অফ দেয়ার এক্সিস্টেন্স, সবকিছু মিলিয়ে। In other words, it means total interaction of a species with the environment or its status in an ecosystem. তাহলে আরেকটা কম্প্যারিজন দেখো, we can compare the habitat of an organism to an address. তাহলে আমরা কি বলি, তুমি কোথায় থাকো, তোমার অ্যাড্রেস কি, একটা ছোট জায়গায় তুমি থাকছো, দ্যাট ইজ ইয়ার হ্যাবিট্যাট। ছোট্ট জায়গা, তোমার ছোট ঘর, দ্যাট ইজ ইয়ার হ্যাবিট্যাট, এটা তোমার পোস্টাল অ্যাড্রেস। তো ওই পোস্টাল অ্যাড্রেসটাকে আমরা হ্যাবিট্যাটের সাথে তুলনা করতে পারি। কিন্তু তুমি সেখানে থেকে কি করছো, তুমি স্টুডেন্ট, তুমি পড়াশোনা করছো, তুমি আর কি করছো, তুমি কোনো কিছু শিখতে যাচ্ছ, টিউশনস যাচ্ছ, এই যে তুমি বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ কাজ করছো, পুরোটা যদি তোমার অ্যাড্রেসের সাথে আমি স্টাডি করি তাহলে তখনই সেটা বলা হবে ইকোলজিক্যাল নিচ। সেই টাইপের কনসেপ্টটাকে, মানে তোমার প্রফেশন কি, তুমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করছো, লাইফ তোমার চলছে কি করে, তুমি ডিপেন্ড করছো কারোর উপরে না নিজে ইন্ডিপেন্ডেন্ট, এই সমস্ত স্টাডি যদি আমি করি তখন ওটা হয়ে যাবে ইকোলজিক্যাল নিচ, মানে নিচের কনসেপ্ট। ঠিক আছে, তো একটা স্পিসিসকে যদি আমরা তার অ্যাড্রেসটা শুধু কনসিডার করি, দ্যাট ইজ দ্য হ্যাবিট্যাট, আর যদি সেই অ্যাড্রেসে থেকে সে কি প্রফেশনে কাজ করছে, মানে তার লাইফস্টাইলটা কেমন, সেইটা হচ্ছে ইকোলজিক্যাল নিচের স্টাডি। ঠিক আছে, এই ইকোলজিক্যাল নিচটা একটু ভালো করে দেখবে, ইকোলজিক্যাল নিচ রিলেটেড যা যা প্রশ্ন পাবে বিভিন্ন বইতে ওগুলো একটু দেখবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, ইকোলজিক্যাল নিচ। Ecological niche depends on the species, structural adaptation, physical responses and behavior, মানে পুরো interaction. Similar ecological niche in different geographical regions are known as ecological equivalence. মানে ধরো এইখানের কোনো মাছ একটা পার্টিকুলার টাইপের টেম্পারেচারে সেরকম ধরনের পুকুরে জন্মায়, কিন্তু আর কিন্তু অন্য টাইপের কোনো জায়গায় হলে সে জন্মায় না। সেম সিচুয়েশন যদি দেখা যায় জাপানে কেউ তৈরি করেছে ওরকম টাইপের জল, ওরকম টাইপের টেম্পারেচার, সেখানে মাছটাকে ছেড়েছে, সে কিন্তু বেঁচে যাচ্ছে, তাহলে কি জাপানেও সেম কন্ডিশন একটা তৈরি হয়েছে যেখানে মাছটা বাঁচছে, ইন্ডিয়াতে ন্যাচারালি সেম কন্ডিশন আছে যেখানে মাছটা বাঁচছে। তো সেরকম ক্ষেত্রে যখন রিজিয়নটা জিওগ্রাফিক্যালি আলাদা কিন্তু নিচটা, সিচুয়েশনটা, হ্যাবিট্যাটটা প্রায় সিমিলার বা একই, তখন ওটাকে বলা হয় ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্স। ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্স, ঠিক আছে। মানে ধরো চিংড়ি চাষ, আমাদের এখানে চিংড়ি চাষ যেভাবে হচ্ছে বা চিংড়িকে যেভাবে রাখা হচ্ছে,
যদি অন্য কোনো জায়গায় চিংড়িটাকে সিমিলারলি একইভাবে একই এনভায়রনমেন্টে রাখা হয়, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট, একই একই টাইপের, কিন্তু জায়গাটা আলাদা, তাই জন্য ওটাকে বলা হয় ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্স। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার ফ্যাক্টরস গুলোতে আসছে, এগুলো অ্যাবায়োটিক ফ্যাক্টর, ওয়াটার, লাইট, সয়েল। বায়োটিক ফ্যাক্টর যেমন প্যাথোজেন, প্যারাসাইট, প্রিডেটর, কম্পিটিটরস। প্যাথোজেন মানে যারা রোগ ক্রিয়েট করছে, ডিজিজ ক্রিয়েট করছে। প্যারাসাইটস অন্যের ওপরে বেঁচে তার থেকে নিউট্রিয়েন্টস নিয়ে নিচ্ছে। প্রিডেটার্স যারা প্রে অ্যান্ড প্রিডেটর, যেমন লায়ন অ্যান্ড ডিয়ার, এই টাইপের। কম্পিটিটার্স যারা কম্পিটিশন করছে, যেমন ধরো একটা ঘন জঙ্গলে লাইটের জন্য কম্পিটিশন করে গাছরা, যে গাছগুলো ছোট তারা লাইট পায় না, ওই জন্য তারা কি করে, তারা হাইটে বাড়তে থাকে। হয়তো খুব ছোট গাছ, মানে বেশি পাতাও নেই, কিন্তু তার স্টেমটা বিশাল লম্বা হয়ে যাচ্ছে, কেন? সে জানে যে উপরে গেলে আমি লাইট পাবো। দ্যাট ইজ কম্পিটিশন ফর রিসোর্সেস, সো দ্যাট ইজ competitors. Next, these includes all plants, animals and microorganisms as well. Biological elements গুলো এইগুলো, ঠিক আছে? বেসিক কনসেপ্ট, এখানে আর বেশি কিছু বলছি না। নেক্সট পয়েন্টে যাচ্ছি, টেম্পারেচার। ইয়েস, আচ্ছা, ঠিক আছে অর্ণদীপ, তুমি যেতে পারো, তোমার টিউশন আছে, বাট স্লাইডগুলো, তুমি স্লাইডগুলোর পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, টেম্পারেচারের আছে, নেক্সট বলে দিচ্ছি। এগুলো বিভিন্ন টেম্পারেচারের জোন, ট্রপিক্স, টেম্পারেট, এটা তো বোঝাই যাচ্ছে পোলস, ওটা ডেজার্ট। নেক্সট, আচ্ছা ঠিক আছে, এই পয়েন্ট থেকে না আমি তোমাদের একটু পরে করাবো। অ্যাকচুয়ালি বায়োটিক ফ্যাক্টরস গুলো, সরি অ্যাবায়োটিক ফ্যাক্টরস গুলো একসাথে এত তাড়াতাড়ি পুরো কমপ্লিট করা সম্ভব নয়, বিকজ অনেক ফিচার্স আছে, ঠিক আছে? ইনফ্যাক্ট শুধু যদি টেম্পারেচারটাই নিই, সেখানেই অনেক ফিচার্স আছে, তো একসাথে করা ইটস ভেরি ডিফিকাল্ট। এনিওয়েজ, টেম্পারেচারটা আমি কমপ্লিট করে দিচ্ছি, পরের টপিকটা আমি কিন্তু নেক্সট ক্লাসে করাবো। ফর নাও আমি টেম্পারেচারটা কমপ্লিট করছি। Temperature হচ্ছে abiotic factor. Temperature is an important environmental factor. It decreases progressively from equator towards the poles. কমতে থাকে টেম্পারেচার, যত পোলসের দিকে যাবে কমে যাবে, ইকুয়েটরে সব থেকে বেশি থাকবে। আর প্লেনস টু মাউন্টেন্স, প্লেনসে টেম্পারেচার বেশি থাকবে, মাউন্টেন্সে আস্তে আস্তে কমবে। কেন না? হাইটের জন্য, যত হাইট হবে তত টেম্পারেচারটা কম হয়। It may be sub-zero in polar areas, মানে জিরো থেকে কম, নেগেটিভে, and more than 50 degrees in tropical deserts. ট্রপিক্সের যে ডেজার্ট, সেখানে টেম্পারেচার সব থেকে বেশি থাকে, ইকুয়েটরে অত নাও হতে পারে, ট্রপিক্সের ডেজার্টে সব থেকে বেশি থাকে। Extreme habitats like thermal springs, deep sea hydrothermal vents may have temperature exceeding 100 degrees Celsius. সব থেকে বেশি টেম্পারেচার আমরা কোথায় পাবো? এক্সট্রিম টেম্পারেচার, থার্মাল স্প্রিংস, মানে থার্মাল মানে গরম, স্প্রিংস মানে ঝর্ণা, গরম ঝর্ণায় আমরা 100 ডিগ্রিরও বেশি পেতে পারি। বা ডিপ সির মধ্যে যে হাইড্রোথার্মাল ভেন্টস থাকে, ডিরেক্টলি ভলকানোর যে লেয়ারটা আছে আমাদের ক্রাস্টের তলায়, তার সাথে জলের ডিরেক্ট কন্ট্যাক্ট থাকে, ওই জন্য সেখানে জলটা সবসময় গরম থাকে। সেরকম জায়গায় 100 ডিগ্রি সেলসিয়াস অব্দি টেম্পারেচার পৌঁছে যেতে পারে। আচ্ছা, এগুলো তো তোমাদের জানাই আছে। Next, temperature affects plants and animals in various ways. In plants, temperature affects various processes such as photosynthesis. Definitely, খুব বেশি টেম্পারেচার থাকলে ইনিশিয়ালি ফটোসিনথেসিস বাড়বে, তারপর কিন্তু কমে যাবে। ফটোসিনথেসিস, রেসপিরেশন খুব ইম্পর্টেন্ট। খুব বেশি টেম্পারেচার হলে রেসপিরেশন ডিক্রিজ করে যাবে। কেন? রেসপিরেশনে যে এনজাইমগুলো দরকার থাকে সেগুলো হাই টেম্পারেচারে নষ্ট হয়ে যায়। রেসপিরেশন ওর জন্য টেম্পারেচারের সাথে লিঙ্কড আছে। নেক্সট, রিপ্রোডাকশন। ডেফিনেটলি রিপ্রোডাকশনে যদি হাই টেম্পারেচার সব সময় থাকে, অনেক সময় স্পার্মস নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে রিপ্রোডাকশনে প্রবলেম হবে। তার কি? ফ্লাওয়ারিং, ইয়েস, কিছু গাছ থাকে অনেকক্ষণ ধরে টেম্পারেচারে রাখলে, হাই টেম্পারেচার পেলে তখনই ফুল ফোটে, না হলে ফোটে না। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মিনারেল অ্যান্ড ওয়াটার অ্যাবজর্পশন, ইয়েস, ইম্পর্টেন্ট। কিভাবে জল অ্যাবজর্ব হচ্ছে, যদি খুব বেশি ট্রান্সপিরেশন হয়ে যায়, ধরো গরম টেম্পারেচার, প্লান্ট ইজ ট্রাইং টু কুল ইটসেলফ, ঠান্ডা করার চেষ্টা করছে, খুব বেশি করে জল বেরিয়ে যাচ্ছে ট্রান্সপিরেশনে, সেখানে কতটা সার্ভাইভ করতে পারবে সেটা ডিপেন্ড করবে। তো টেম্পারেচার কিন্তু সেটা ইনফ্লুয়েন্স করবে growth and development, etc. In animal, temperature affects metabolism, catabolism, anabolism, এইগুলো। সেক্স রেশিও কিভাবে? সেক্স রেশিওর সাথে, মানে মেল
ইজ টু ফিমেলের সাথে টেম্পারেচার কিভাবে লিঙ্কড আছে? কিছু কিছু অর্গানিজম আছে অ্যানিমালসের যেখানে যারা ডিম দেয়, দেখা গেছে ডিমে যদি বেশিক্ষণ তা দেওয়া হচ্ছে, ধরো টেম্পারেচার বেশি দেওয়া হচ্ছে ডিমটাতে, সেটা মেলে কনভার্ট হচ্ছে, আর যদি কম তা দেওয়া হচ্ছে সেটা ফিমেলে কনভার্ট হচ্ছে। মানে কিছু হরমোনাল চেঞ্জ হচ্ছে যার জন্য একটা ডিম একটা মেল হচ্ছে একটা ফিমেল হচ্ছে বিকজ অফ টেম্পারেচার। সেই জন্য সেক্স রেশিওটা ডিফার করে যাচ্ছে মেল আর ফিমেল। যদি বেশি টেম্পারেচারে ডিমগুলোকে ইনকিউবেট করা হচ্ছে দেখা যাচ্ছে মেল হয়ে যাচ্ছে, তো সেই জন্য বিভিন্ন অল্টারেশন আসছে বিকজ অফ টেম্পারেচার। আর কি কালারেশন, হ্যাঁ কালার কেমন, খুব বেশি টেম্পারেচারে ব্রাইট কালার আসে না, এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। কালারটা তৈরি হওয়ার জন্য প্রোটিন আর এনজাইম কাজে লাগে, কিন্তু খুব বেশি টেম্পারেচারে কিন্তু সেই প্রোটিনগুলো ডিজেনারেট করে যাওয়ার জন্য কালার থাকে না। নেক্সট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বিহেভিয়ার এটসেট্রা। Depending upon their ability to tolerate variations in surrounding temperature, organisms are of two types: eurythermal, stenothermal. আমি এইটা দিয়ে আজকে স্লাইডটা শেষ করব, eurythermal and stenothermal। এইটা দিয়ে আমি আজকে শেষ করছি। ইউরিথার্মাল অর্গানিজমস কি? অর্গানিজমস which can tolerate a wide range of temperature। অনেক হিউজ রেঞ্জটা টলারেট করতে পারে, চট করে মরে যায় না, যেমন পাখি, এপস, বাদর, এনি ফর্ম অফ ম্যামেল, এটা কিন্তু টেম্পারেচার ভালো কন্ট্রোল করতে পারে। নেক্সট, স্টেনোথার্মাল অর্গানিজমস, মানে যারা এক্সট্রিম টেম্পারেচার, একটা low range of extreme temperature, narrow range of extreme temperature এরা সার্ভাইভ করে, কারণ কি এখানে কনস্ট্যান্টলি থ্রু আউট দ্য ইয়ার ওরকমই থাকে। পোলার বিয়ার্স যেটা বললাম, প্রেমাফ্রস্ট রিজিয়ন, সেখানে 2-3 বছর খালি ঠান্ডাই থাকে কনজিকিউটিভলি, তো সেইটা। আর কি, এটা একটা ব্যানিয়ান ট্রির জায়গা যেখানে তোমার মানে এটা একটা অ্যাকচুয়ালি রেন ফরেস্ট যেখানে সব সময় বৃষ্টি পড়ছে, তো এটা পার্মানেন্টলি এরকম জায়গা, এটা নর্মালি নয়। ওই জন্য স্টেনোথার্মাল, এখানে টেম্পারেচারটা থ্রু আউট দ্য ইয়ার একই থাকছে, কনস্ট্যান্ট থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। আর আগেরটা কি ছিল, এরা চেঞ্জকে টলারেট করতে পারছে, বিভিন্ন সিজনকে টলারেট করতে পারছে, এরা কিন্তু বিভিন্ন সিজনে এক্সপোজারই পাচ্ছে না, একই থাকছে। ওকে, আজকের মতো আমি টেম্পারেচারের ফ্যাক্টরসটা দিয়ে শেষ করছি ক্লাসটা। নেক্সট ক্লাসে অ্যাবায়োটিক ফ্যাক্টরসের মধ্যে ওয়াটার, লাইট আর সয়েল, এই তিনটে আমি কমপ্লিট করব। ঠিক আছে, কোনো ডাউটস আছে আজ যতদূর করলাম? ওকে, ঠিক আছে, এই পয়েন্টসগুলো একটু দেখে নিও, কোয়েশ্চেন্সগুলো গো থ্রু করে নিও, ইজি চ্যাপ্টার, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, সো আজকে এখানে শেষ করছি। হ্যাভ এ গুড ডে।